দাও দিছো। হ্যাঁ হ্যাঁ দিছো রেকর্ড স্টার্ট। তুমি দেরি করছো কেন তো আবার কথা কও। আচ্ছা শোনো, তো প্রথমে আমরা পড়বো আজকে, দেখো বইটা খুইলা বসো। হ্যাঁ, তোমার বইয়ে হইলো ডাল্টন পরমাণু মডেল নিয়ে নাই, কিন্তু এটা নিয়ে আসতে পারে, ঠিক আছে। সো ডাল্টন হইলো সবার আগে মানে পরমাণু সম্পর্কে একটা ধারণা দেওয়ার ট্রাই করছে। সে বলছে হইলো পরমাণু হইলো প্রত্যেকটা পদার্থের কি অবিভাজ্য কণিকা, কিন্তু পরে আমরা জানতে পারছি পরমাণু অবিভাজ্য না। তো এইগুলা তোমরা সবাই জানো। অ্যাকচুয়ালি এই জায়গা থেকে মানে কোশ্চেন কি আসতে পারে যেগুলো তোমরা ভুল করতে পারো আর কি। হ্যাঁ, তো প্রত্যেক পদার্থে অ্যাটম নামক অবিভাজ্য কণিকা থেকে, অ্যাটম শব্দটা আসছে গ্রিক শব্দ অ্যাটোমোস থেকে, গ্রিক শব্দ এটা অ্যাটোমোস। তোমরা কি বলতে পারবা কেউ অ্যাটোমোস শব্দের অর্থটা কি, লিটারাল মিনিংটা কি? গুড, এটা হলো অবিভাজ্য বা ইনডিভিজিবল, এটা হলো মেইন কাহিনী, ঠিক আছে। আচ্ছা, ডাল্টনের পরমাণু মডেলের মধ্যে আরও কিছু পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো মনে রাখো, খালি এইটাই পয়েন্ট না, এটা একটা আরেকটা পয়েন্ট হলো এইটা তোমার, এই যে সেম পদার্থের সকল পরমাণু সেম প্রপার্টি বহন করে, মানে সেম পদার্থের সেম এলিমেন্টের সবগুলা অ্যাটমের সব প্রপার্টি সেম। এটা কি ভাইয়া ট্রু নাকি ফলস আমি জানতে চাইতেছি, বলো। এটা হইলো ভাইয়া ফলস। কারণ কি ভাইয়া, কারণ আমরা আইসোটোপ দেখছি, আইসোটোপের কিন্তু ভর সংখ্যা কি সেম থাকে? সেম থাকে না, ঠিক আছে। তার মানে কি ডাল্টনের এই যে মতবাদটা এইটাও ফলস, ঠিক আছে। সেম এলিমেন্টের সব পরমাণুগুলার প্রপার্টি সেম না, কারণ আমরা আইসোটোপ দেখতে পাইছি, আইসোটোপ কিন্তু সেম এলিমেন্টের, ঠিক আছে। সেম এলিমেন্টের থাকা সত্ত্বেও এগুলার ভর সংখ্যা কিন্তু একটা প্রপার্টি, সো ওই প্রপার্টিটা ভিন্ন, ঠিক আছে। তারপরে আরও কি আছে ভাইয়া, আরও আছে, এটার এক্সেপশন হলো আইসোটোপ, এটা মনে রাখবা, ঠিক আছে। এটার এক্সেপশন হলো আইসোটোপ। আর আরেকটা আছে কি, ডিফারেন্ট পদার্থের অ্যাটমগুলার প্রপার্টি ডিফারেন্ট, এটা কি ভাইয়া ট্রু? বলো তো, ডিফারেন্ট পদার্থের অ্যাটমগুলার সব প্রপার্টি ডিফারেন্ট, এটা কি ট্রু নাকি ফলস? মানে ডিফারেন্ট, ধরো দুইটা এলিমেন্ট, দুইটা আলাদা এলিমেন্টের দুইটা অ্যাটম আছে, এই দুইটা অ্যাটমের সবগুলা প্রপার্টি ডিফারেন্ট, এটা কি ট্রু নাকি ফলস? এটা হইতে পারে না, রাইট। কারণ কি, সবগুলা প্রপার্টি ডিফারেন্ট হইতে পারে না। ডাল্টন কিন্তু কইছে সবগুলা প্রপার্টি ডিফারেন্ট, কিন্তু আসলে সবগুলা প্রপার্টি ডিফারেন্ট হইতে পারে না। কারণ কি ভাইয়া, এটার এক্সেপশন তাহলে কি হইব বলো তো? আইসোবার্স। আইসোবার্স কিন্তু কি ডিফারেন্ট এলিমেন্টসের, তাই না? কিন্তু ভর সংখ্যা কিন্তু সমান, মানে একটা প্রপার্টি কি সেম, তার মানে এটাও ভুল। তাহলে ভাইয়া এই প্রথমটার এক্সেপশনটা মনে রাখবা, দ্বিতীয়টার এক্সেপশনটা মনে রাখবা, এখানে আর আসার মতো কিছু নাই। তারপরে ভাইয়া দেখো, এই ডাল্টনের পরমাণু মডেলের মানে যে ভুলটা, এই ভুলটা ধরছে কেডা? ধরছে হইলো জে থমসন। কেমনে ধরছে? ক্যাথোড রে আবিষ্কার করছে, ক্যাথোড রে। তোমরা কি জানো ক্যাথোড রে জিনিসটা কি? ক্যাথোড রে হইলো ইলেকট্রনের ফ্লো। আচ্ছা আমি আমি একটু দেখাই ভাই কি করছে, এটা একটু বোঝা লাগবে, দেখো। সো প্রথমে হইলো এই সেটআপটা নিছে, এইখানে হইলো একটা ব্যাটারি নিছে বা হাই ভোল্টেজ সোর্স নিছে, ঠিক আছে। আচ্ছা এই জায়গায় ভাই একটা টিউব নিছে, এই যে এটা হলো একটা ভ্যাকিউম টিউব, মানে ভ্যাকিউম নল। এই ভ্যাকিউম পাম্প দিয়া বাইর কইরা কইরা বাতাস বাইর করছে, এয়ার বাইর করে দিছে। এয়ার বাইর করলে ভাইয়া এই ভ্যাকিউমের মধ্যে এয়ারের প্রেসার কি হবে বলো তো? অনেক লো হবে, ঠিক আছে। মানে বাতাসের কণা থাকবে না, মানে এই জায়গায় স্পেস আছে, একটা স্পেস আছে। এই জায়গায় একটা ইলেকট্রোড আছে যেটার নাম ক্যাথোড, যেটা ব্যাটারির নেগেটিভ প্রান্তর সাথে যুক্ত। এই জায়গায় একটা ইলেকট্রোড আছে যেটার নাম অ্যানোড, যেটা ব্যাটারির পজিটিভ প্রান্তর সাথে যুক্ত। এই সাইডে আরও কি জিনিস আছে জানো? এই সাইডে জেডএনএস এর একটা আছে, আবরণ আছে। এখানে জেডএনএস এর একটা আবরণ আছে, যাতে কোনো কিছু যদি হিট করে তাহলে যাতে কি এটা প্রতিপ্রভা বা একটা কিছু একটা সৃষ্টি করে, মানে বুঝতে পারে যাতে লাইট, একটা লাইট সৃষ্টি হয়, ঠিক আছে। আচ্ছা এখন কথা হইলো যে এরকম করার পর তারা কি করছে, হাই ভোল্টেজ তৈরি করছে। হাই ভোল্টেজ তৈরি করার পর এটা অতিরিক্ত নেগেটিভ হয়ে গেছে আর এটা অতিরিক্ত পজিটিভ হয়ে গেছে। আচ্ছা এরপরে কি হয়েছে, এইখান থেকে নেগেটিভ পার্টিকেলগুলা বের হওয়া শুরু করছে, বের হয়ে পজিটিভের দিকে যাওয়া শুরু করছে। এই যে প্লেটটা এটা পারফোরেটেড ছিল, পারফোরেটেড মানে ছিদ্র ছিদ্র ছিল, কথা বুঝতে পারছো? এই কারণে এই ছিদ্রগুলা ভেদ করে গিয়ে এই জেডএনএসে হিট করছে, জেডএনএসে হিট করলে এখানে লাইট তোমার দেখা গেছে, ঠিক আছে। তো এইভাবে বোঝা গেছে যে এইখানে তোমার নেগেটিভ থেকে পজিটিভের দিকে যেতেছে। তো এটা হলো ক্যাথোড রের কাহিনী। আচ্ছা এখন ক্যাথোড রে সম্পর্কে কি জানবা? ক্যাথোড রে কি পজিটিভলি চার্জ না নেগেটিভলি চার্জ ভাই বলো তো?
ক্যাথোড রে হলো নেগেটিভলি চার্জ। প্রথম কথা, ক্যাথোড রে হলো ইলেকট্রনের ফ্লো, এটা হলো নেগেটিভলি চার্জ। ওকে, বুঝলাম। ক্যাথোড রে কি ভাই মানে বাঁকা তেরা লাইনে ট্রাভেল করে নাকি স্ট্রেইট লাইনে ট্রাভেল করে? অ্যান্সার হলো স্ট্রেইট লাইনে ট্রাভেল করে, একদম স্ট্রেইট লাইনে ট্রাভেল করে। আচ্ছা, এটার কারণ কি? এটা বুঝছে কেমনে যে স্ট্রেইট লাইনে ট্রাভেল করে? দেখো, এই জায়গায় যদি আমি একটা পজিটিভ পাথ দেই, এই জায়গায় যদি আমি একটা নেগেটিভ পাথ দেই, তাহলে কি দেখা যায় জানো? ক্যাথোড রেটা ডেভিয়েট হইতেছে। কোন দিকে ভাইয়া? এই দিকে ডেভিয়েট হইব, এ এর দিকে ডেভিয়েট হইব, না বি এর দিকে ডেভিয়েট হইব বলো তো? পজিটিভের দিকে ডেভিয়েট হইব। এই থেকে বোঝা গেছে যে এটা নেগেটিভলি চার্জ, প্লাস এটাও বোঝা গেছে যে এটা মানে সরল রেখায় ট্রাভেল করে এবং এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের কারণে এটা ডেভিয়েটেড হইতেছে, আদারওয়াইজ এটা সরল রেখায় ট্রাভেল করে। আচ্ছা, তারপরে কি ভাইয়া? তারপরে এটার কাইনেটিক এনার্জি আছে, এটা তুমি জানো, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস, অতিরিক্ত হাই ভোল্টেজ যদি প্রডিউস করো, একটা কোশ্চেন আসে ভাইয়া, ঠিক আছে? ক্যাথোড রে থেকে কোন রে প্রডিউস করা হয়? ক্যাথোড রে থেকে কোন রে প্রডিউস করা হয়? ক গামা রে, খ মাইক্রোওয়েভ, গ হইল কি এক্স রে, ঘ হইল তোমার ধরো কিছু একটা নান অফ দিয়া বব বা কিছু একটা। এটার আনসার কি হবে? এক্স রে। আচ্ছা, তোমরা তো মনে হয় ফিজিক্সের ওটা পড়ছো, রাইট? ওই ফিজিক্সে কিন্তু অ্যাকচুয়ালি যেই জিনিসটা, এই যে ইলেকট্রনগুলা অ্যাকচুয়ালি কি করে, এখানে হিট করে। ইলেকট্রনগুলো যখন এখানে হিট করে, হিট করার কারণে তোমার যেই এনার্জিটা তৈরি হয়, অ্যাকচুয়ালি ইলেকট্রনের গতিশক্তিটা, ইলেকট্রনের কাইনেটিক এনার্জিটা তো তোমার ইলেকট্রোম্যাগনেটিক, ধরো এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ক্রিয়েট করে, এটাই হলো এক্স রে। ঠিক আছে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ক্রিয়েট করে, ওইটাই হলো এক্স রে। এটা কেন হয় ভাইয়া বলো তো? বলো তো, এক্স রেটা কেন প্রডিউস হয় বলো তো? এই যে কাইনেটিক এনার্জির কারণে প্রডিউস হয়, ঠিক আছে? তার মানে কি, ক্যাথোড রের কাইনেটিক এনার্জি আছে, এবং ক্যাথোড রের কাইনেটিক এনার্জির কারণে কি প্রডিউস হয়? এক্স রে প্রডিউস হয়। কোন রে থেকে এক্স রে প্রডিউস করা হয়? অ্যান্সার হলো ক্যাথোড রে, ঠিক আছে? আচ্ছা, এখন একটা কোশ্চেন তোমাদের আমি বলবো, এই কোশ্চেনটার আনসার দাও। ধরো ভাইয়া, আমি ইলেকট্রোডের ম্যাটেরিয়াল চেঞ্জ করলাম। ধরো তোমার এই জায়গায় ইলেকট্রোড আছে অ্যালুমিনিয়ামের, ধরো আমি এটা চেঞ্জ করে আমি ধরো অন্য কিছু নিলাম, ধরো সোডিয়ামের নিলাম। গ্যাস চেঞ্জ করলাম, ধরো এখানে আমি প্রথমে হাইড্রোজেন গ্যাস লো প্রেশারে নিয়েছিলাম, এবার হিলিয়াম গ্যাস লো প্রেশারে নিলাম। তাতে কি আমার রেজাল্ট কি চেঞ্জ হবে নাকি সেম রেজাল্ট পাওয়া যাবে? সেম রেজাল্ট পাওয়া যাবে। তার মানে কি ভাইয়া, এখানে ম্যাটেরিয়াল চেঞ্জ করলে কোনো রেজাল্টের তারতম্য হইতেছে না। তার মানে কি, সব ম্যাটেরিয়ালের মধ্যেই ক্যাথোড রে আছে বা ইলেকট্রন আছে নাকি? এইভাবে বোঝা গেছে যে এটা একটা ফান্ডামেন্টাল পার্টিকেল। কথা বুঝতে পারছো? মানে আমি এগুলো কেন পড়াইতেছি বুঝবা, একটু পরে বুঝবা যে তোমার এগুলো তো জানো, ঠিক আছে? তবুও কেন পড়াইতেছি শোনো, এটা পার্থক্য আছে ক্যাথোড রে আর অ্যানোড রের মধ্যে, বুঝতে পারছো? এখন দেখো, ক্যাথোড রে হইলো ফান্ডামেন্টাল পার্টিকেল কেন ভাইয়া? কারণ ইলেকট্রোড আর গ্যাস চেঞ্জ করার পরেও রেজাল্ট সেম। তার মানে কি, ম্যাটেরিয়াল যাই থাকুক সবগুলোর মধ্যেই কি ইলেকট্রন আছে। এই ইলেকট্রনিক কারণে মৌলিক কণিকা মানে সবগুলোর মধ্যেই আছে, ঠিক আছে? এটা আছে। আরেকটা কি, আচ্ছা বাই দ্য ওয়ে, তোমাদের একটা কোশ্চেন করি ভাই, এটা কি বা জানো কি না বলো তো? ইলেকট্রনের চার্জ কোন বিজ্ঞানী মেজার করে জানো? ইলেকট্রনের চার্জ সায়েন্টিস্ট মেক ওই অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট দিয়ে, হ্যাঁ, নাম কি? কি জানি ছিল, মিকেন নাকি মিকা। মিলিকান, সায়েন্টিস্ট মিলিকান, ঠিক আছে? সায়েন্টিস্ট মিলিকান হইল কি করে? ইলেকট্রনের চার্জ আবিষ্কার করে, ঠিক আছে? আচ্ছা, ই বাই এম কে আবিষ্কার করে জানো? ই বাই এম মানে চার্জ টু মাস রেশিও ইলেকট্রনের, জে জে থমসন। কে ভাইয়া? এটা কে আবিষ্কার করে ভাইয়া? জে জে থমসন। আর তোমার শুধু চার্জ কে আবিষ্কার করে? শুধু চার্জ মিলিকান, ঠিক আছে? এই দুইটা মনে রাখবা। এবং মিলিকান কোন এক্সপেরিমেন্টের মাধ্যমে এটা করে বলো? অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট, তৈলবিন্দু পরীক্ষা, ঠিক আছে? তাহলে ভাইয়া, চার্জ টু মাস রেশিও একজন আবিষ্কার করে, আর তোমার কি চার্জ আরেকজন আবিষ্কার করে। দুইটা কিন্তু পার্থক্য আছে, দুইটা একটু মনে রাখবা। এবার আসো ভাইয়া, ক্যাথোড রের মতো অ্যানোড রেও আছে। ভাইয়া, ক্যাথোড রে যদি হয় ইলেকট্রন, তাহলে অ্যানোড রে কি হবে বলো তো? বলো। আচ্ছা, এই হইলো ভুল তোমাদের, ঠিক আছে? অ্যানোড রে কিন্তু প্রোটন না, অ্যানোড রে প্রোটন না। অ্যানোড রে একটা পজিটিভ রে। কি রে ভাইয়া? পজিটিভ রে, কিন্তু এটা প্রোটন না। আমি তোমারে বুঝাই, দেখো বিষয়টা হইলো ভাই, অ্যানোড রেতে কি করি জানো? এয়ার
তুমি যদি এয়ার প্রেশার লো রাখো তাহলে প্রডিউস হবে ক্যাথোড রে, আর যদি তুমি এয়ার প্রেশার মডারেট রাখো মানে এয়ার প্রেশার সামান্য বাড়ায় দাও, তার মানে কি এখানে গ্যাস মলিকিউলের পরিমাণ বেশি। ধরো আমি এই জায়গায় হিলিয়াম অ্যাটম বাড়ায় দিলাম, হিলিয়াম গ্যাস নিলাম, হিলিয়াম অ্যাটম বাড়ায় দিলাম, তার মানে কি হিলিয়াম অ্যাটম হেনে আছে, এয়ার প্রেশার আমি বাড়ায় দিছি এই ভ্যাকিউমের মধ্যে, ঠিক আছে। এখন ভাইয়া কি করছি জানো, হাই ভোল্টেজ দিছি, হাই ভোল্টেজ দেওয়ার কারণে কি হইছে তোমরা জানো, হাই ভোল্টেজ দেওয়ার কারণে এটা কি হইছে, নেগেটিভ হইছে, এটা হইছে পজিটিভ, ঠিক আছে। যার কারণে কি হইছে ভাইয়া জানো, এই যে তোমার হিলিয়াম আছে এটার শেষ শক্তি স্তরে কি ইলেকট্রন আছে, দুইটা ইলেকট্রন আছে, তো ইলেকট্রনগুলো কি করবে বলো তো, পজিটিভের দিকে যাবে নাকি? ইলেকট্রনগুলো যদি পজিটিভের দিকে যায় তাহলে এই হিলিয়াম কি আর হিলিয়াম থাকবে নাকি আয়োনাইজড হয়ে যাবে গ্যাসটা, আয়োনাইজড হয়ে যাবে, তখন কিসে কনভার্ট হইব, এটা হিলিয়াম 2+ কনভার্ট হইব, রাইট। আমি ক্লিন করি, মানে আয়োনাইজড হয়ে তুমি হাই ভোল্টেজ কারেন্ট ফ্লো করলে হিলিয়াম থেকে ইলেকট্রনগুলো বাইরে হইলো তোমার এই দিকে চলে যাইব, ঠিক আছে, আর হিলিয়াম আয়োনাইজড হয়ে যাব, মানে দুইটা ইলেকট্রন বাইরে চলে যাবো আর হিলিয়াম হইলো কি প্লাস প্লাস হয়ে যাব। আচ্ছা হিলিয়াম প্লাস প্লাস কোন দিকে যাইব কি মনে হয়, মাইনাসের দিকে না প্লাসের দিকে? মাইনাসের দিকে যাইব, মানে এই দিকে যাইব, তাহলে এটা উল্টা ডিরেকশনে যাইতেছে, তার মানে মনে হইতেছে এটা অ্যানোড থেকে বাইর হইতেছে, কিন্তু আসলে না। ক্যাথোড রে যেমন ক্যাথোড থেকে বাইর হইতেছে, অ্যানোড রে তেমন মনে হয় যে অ্যানোড থেকে বাইর হইতেছে, কিন্তু আসলে অ্যানোড রে অ্যানোড থেকে বাইর হয় না, অ্যানোড রে অ্যাকচুয়ালি অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যায়। সো এই যে ভাইয়া এই যে পজিটিভ চার্জের ফ্লো, গ্যাসিয়াস আয়নের যে ফ্লো, এটারই বলে অ্যানোড রে। কথা বুঝতে পারছো? তার মানে কি বুঝলা যে ক্যাথোড রে হইলো ইলেকট্রন, কিন্তু অ্যানোড রে কিন্তু প্রোটন না। অ্যানোড রে আসলে কি, অ্যানোড রে হইলো গ্যাসিয়াস আয়নের, মানে গ্যাসিয়াস আয়নস, অ্যানোড রে আসলে কি গ্যাসিয়াস আয়নস, ঠিক আছে। আচ্ছা বুঝলাম, অ্যানোড রে কি পজিটিভ অবভিয়াসলি, ক্যাথোড রে নেগেটিভ, ঠিক আছে। অ্যানোড রে ক্যাথোড রে কিন্তু দেখা যায় না চোখে, অ্যানোড রে কালারফুল হয় নরমালি, ঠিক আছে। এটা দুটো পার্থক্য পড়াইতেছি। আচ্ছা ভাই ইলেকট্রোড আর গ্যাস চেঞ্জ করার পর কি সেম রেজাল্ট পাওয়া যাবে নাকি না বলো তো, মানে ওই যে ম্যাটেরিয়াল চেঞ্জ করে দিলাম আর গ্যাস চেঞ্জ করে দিলাম, ধরো এই জায়গায় হিলিয়ামের জায়গায় অন্য কোনো গ্যাস নিলাম, ঠিক আছে, ধরো হিলিয়ামের জায়গায় নিয়ন গ্যাস নিলাম, আর এই জায়গায় ধরো ম্যাটেরিয়াল চেঞ্জ করে ধরো অ্যালুমিনিয়াম থেকে ধরো সোডিয়াম নিলাম, তাহলে কি কোনো পার্থক্য হবে নাকি হবে না বলো? অবভিয়াসলি হবে। দেখো ভাইয়া তুমি যদি গ্যাস চেঞ্জ করো, এই অ্যানোড রে তো ভাই গ্যাসিয়াস আয়ন তাই না, মানে অ্যানোড রে তো গ্যাসিয়াস আয়ন, রাইট। তাহলে তুমি যদি গ্যাস চেঞ্জ করো তাহলে গ্যাসের চার্জও চেঞ্জ হয়ে যাবে, তখন চার্জ টু মাস রেশিও যেটা আছে এটা কি সেম থাকবে, চার্জ টু মাস রেশিও মানে E/m। দেখো ভাই ওই সময় আগে কি হয়েছিল, আগে তুমি যাই করছো, তোমার যাই করছো E/m সবসময় এটা আসছে, E/m সবসময় এটা আসছে। তুমি অ্যালুমিনিয়াম থেকে তুমি যাই নিছো, মানে তোমার ধরো অ্যালুমিনিয়াম বদলায় তুমি সোডিয়াম নিছো, বা সোডিয়াম বদলায় তুমি ম্যাগনেসিয়াম নিছো, যাই নিছো সবসময় E/m সবসময় সেম আসছে। কিন্তু এখন যদি তুমি গ্যাস চেঞ্জ করো তাহলে E/m কি সেম আসবে? E/m ডিফারেন্ট আসবে, সেম থাকবে না, চার্জ টু মাস রেশিও সেম থাকবে না, কারণ এক এক গ্যাসের এক এক চার্জ, তাই না, এক এক গ্যাসের এক এক চার্জ, সো চার্জ টু মাস রেশিও সেম থাকবে না। তাহলে আমরা কি শিখলাম ক্যাথোড রে নেগেটিভ, অ্যানোড রে পজিটিভ, ক্যাথোড রে ইলেকট্রন কিন্তু অ্যানোড রে প্রোটন না। কোশ্চেন যদি দেই যে কোন গ্যাস নিলে অ্যানোড রে প্রোটন বলবো, কোন গ্যাসের জন্য, হ্যাঁ গুড, কোন গ্যাসের জন্য অ্যানোড রে ইকুয়ালস প্রোটন, তো এটার আনসার কি, হাইড্রোজেন গ্যাস, ঠিক আছে। হাইড্রোজেন গ্যাসের জন্য অ্যানোড রে ইকুয়ালস প্রোটন। কেন? খুবই ইজি, হাইড্রোজেন গ্যাসে তুমি যদি আয়োনাইজড করো তাহলে অ্যাকচুয়ালি হাইড্রোজেনের লাস্ট শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে, ওটা যদি বের হয়ে যায়, মানে হাইড্রোজেনের লাস্ট শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে, ওটা যদি বের হয়ে এদিকে যায় তাহলে এটা H+ কনভার্ট হবে, আর আমরা জানি H+ কি থাকে, অনলি প্রোটন থাকে। সো প্রোটন এইদিকে ফ্লো করলে তখন যে অ্যানোড রেটা তৈরি হবে তখন ওইটাকে কি বলবো, প্রোটন, ঠিক আছে। সো কোন ইটার ক্ষেত্রে এটা, আচ্ছা যাই হোক, তো এইগুলো হলো ভাইয়া এরপর আসো থমসনের প্লাম পুডিং মডেল। এখানে ভাইয়া যেটা তোমার জানতে হবে, প্লাম পুডিং মডেলের আরেকটা নাম কি, ওয়াটারমেলন মডেল। এই জায়গায় ভাইয়া লাল তরমুজের লাল অংশটা কি পজিটিভ চার্জ না নেগেটিভ চার্জ, আর বীজটা কি, লাল হলো প্রোটন, তরমুজের লাল অংশরে প্রোটন বলে আর বীজ রে কি বলে, ইলেকট্রন বলে, ঠিক আছে। এটা হলো তোমার জানতে হবে। থমসনের প্লাম পুডিং মডেল পুরোপুরি ভুল, একটা যে ভালো দিক আছে থমসনের প্লাম পুডিং মডেলের কি, ও বলছে অ্যাটম হলো ইলেকট্রিক্যালি নিউট্রাল,
এটা বাদে অ্যাটম হলো প্লাস মাইনাস সমান থাকে, প্লাস ইকুয়ালস টু মাইনাস। তো এটা বাদে বাকি সবই ভুল, ঠিক আছে? বুঝি নাই। সেম 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 লোক, সেম লোক, সেম লোক। আচ্ছা আচ্ছা, রাদারফোর্ড, কেউ বলতে পারবা রাদারফোর্ড কি ডিসকভার করছে? রেডিয়েশন, হ্যাঁ করছে। আরেকটা অ্যাটমের কি ডিসকভার করছে? নিউক্লিয়াস, ডিসকভারি অফ নিউক্লিয়াস রাদারফোর্ড করছে। রাদারফোর্ডের যে অ্যাটম মডেল বানাইছে, এখানে রাদারফোর্ডের দুইটা অ্যাসিস্ট্যান্ট ছিল, নাম বলো তো? দুইটা অ্যাসিস্ট্যান্ট ছিল রাদারফোর্ডের, একটার নাম হলো গাইগার আর একটার নাম হলো মার্সডেন, ঠিক আছে? এটা তোমার মনে রাখতে হবে, একটা হলো গাইগার আর একটা হলো মার্সডেন, ঠিক আছে? এবার আসো রাদারফোর্ডের পরমাণু মডেলের সেটআপ দেখো। তো এটা হলো ভাইয়া কি, এটা হলো লেড বক্স, ঠিক আছে? এই লেড বক্সের সব জায়গায় মানে কোনো জায়গায় ছিদ্র নাই, সব জায়গায় সিল করা, শুধু এই জায়গায় একটা ছিদ্র আছে যেটা দিয়ে আলফা পার্টিকেল বের হইতেছে। হ্যাঁ, এটা কি ভাইয়া? এটা হলো গোল্ড ফয়েল। গোল্ড ফয়েল মানে হলো সোনার পাত। আর এইটা কি ভাইয়া? এটা হলো জেডএনএস এর, এই পুরাটা হলো জেডএনএস এর আবরণ। এই যে পুরাটা হলো জেডএনএস এর আবরণ, ঠিক আছে? এটা হলো সেটআপ, এটা জানো। এখন আসো একটা একটা করে পড়ি। লেড বক্স, কেন ভাই লেডই নেওয়া হইলো, অন্য কোনো ধাতু কেন নেওয়া হইলো না বলো? লেডের হাই ডেনসিটি থাকে, কি ভাইয়া বলো তো? হাই ডেনসিটি থাকে, যার কারণে সে রেডিয়েশন কি করে দিতে পারে? ব্লক করে দিতে পারে। মনে রাখবা, রেডিয়েশন ব্লকের জন্য আমরা লেড অ্যাপ্রন পরি। অ্যাপ্রন মানে যারা রেডিয়েশনের কাছাকাছি কাজ করে তারা লেড অ্যাপ্রন পরে। মনে রাখবা, এটা হাই ডেনসিটি থাকে, তাই রেডিয়েশন ব্লক করে দিতে পারে, ঠিক আছে? আচ্ছা, রেডিয়েশন কি বেরোয় ভাইয়া? এখানে যে একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট আমি রাখবো, যার কারণে কি বেরিয়েছে? আলফা পার্টিকেল বেরিয়েছে। আলফা পার্টিকেল কি তোমরা জানো? আলফা পার্টিকেল, আচ্ছা বাই দ্য ওয়ে, কোন রেডিও অ্যাক্টিভ এলিমেন্টটা রাখা হয় এটা জানতে হইব। রেডিয়াম, তোমার ফিজিক্স বই আবার লেখা পোলোনিয়াম, ঠিক আছে? কিন্তু তুমি পড়ো, দুইটাই পড়ো, আই হোপ দুইটা অপশনে থাকবে না, ঠিক আছে? রেডিয়াম হইলো তোমার আলফা পার্টিকেল এমিট করে, তো লেড বক্সের মধ্যে আমি রেডিয়াম রাখছি। রেডিয়াম থেকে বাইরে দিতেছে আলফা পার্টিকেল। আলফা পার্টিকেল কি? আলফা পার্টিকেল হলো হিলিয়াম নিউক্লিয়াস, এইভাবে প্রকাশ করে। আচ্ছা ভাই, আলফা পার্টিকেল কি ধরনের কণিকা বলো তো? স্থায়ী, অস্থায়ী, নাকি কি কণিকা বলো? ভেরি গুড, আলফা পার্টিকেল একটা কম্পোজিট কণিকা, এটা মনে রাখবা সবাই। এটা একটা কম্পোজিট কণিকা। আরেকটা কম্পোজিট কণিকার এক্সাম্পল দিতে পারবা? ডিউটেরন। গুড, ডিউটেরন জিনিসটা কি বলো তো? ডিউটেরন হইল ডিউটেরিয়ামের নিউক্লিয়াস। ডিউটেরন ইকুয়ালস টু কি? ডিউটেরিয়াম কি ওই হাইড্রোজেনের এটা আছে না? এটা কি ডিউটেরিয়াম না? তো এখন ডিউটেরিয়ামের নিউক্লিয়াস মানে কি? হাইড্রোজেন থেকে একটা ইলেকট্রন বাইর করে দিলে এইটাই তো ডিউটেরিয়ামের নিউক্লিয়াস, নাকি বলো তো? হ্যাঁ, এইটাই হলো ডিউটেরিয়ামের নিউক্লিয়াস, এইটাই হলো ডিউটেরন। এটাও একটা কম্পোজিট পার্টিকেল, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, তোমরা কি জানো যে ইলেকট্রন প্রোটনের থেকে কত গুণ বেশি ভারী? প্রোটন ইলেকট্রনের থেকে কত গুণ বেশি ভারী? 1876 গুণ বেশি ভারী, নাকি? আচ্ছা, এই জায়গায় কয়টা প্রোটন বা মানে প্রোটন সমতুল্য ভর কয়টা আছে? 4, তাই না? বলো, আমি যদি জিজ্ঞেস করি যে ধরো আলফা পার্টিকেল ইলেকট্রনের তুলনায় কত গুণ বেশি ভারী, তোমার এটা মুখস্থ করা লাগবে না, তুমি একটা জিনিস মুখস্থ করো, সেটা হলো প্রোটন কত গুণ ভারী? 1876 গুণ ভারী। এবার তুমি এটারে গুণ দাও, কি দিয়া? 4 দিয়া, কারণ এখানে 4টা প্রোটনের ভরের সমতুল অংশ আছে, ঠিক আছে? ভর সংখ্যা 4 দিয়া গুণ দিলে দেখবা 7000 সামথিং আইব। তো অ্যান্সার হলো 7000 গুণ বেশি ভারী, ঠিক আছে? ইলেকট্রনের থেকে আলফা পার্টিকেল 7000 গুণ বেশি ভারী। আলফা পার্টিকেলের বেগ কি কেউ জানো? বেগ, আলফা পার্টিকেলের বেগ মনে রাখবা 1 থেকে আড়াই ইন্টু 10⁻7 মিটার পার সেকেন্ড। 1 থেকে আড়াই ইন্টু 10⁻7 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এটা মনে রাখবা, এইভাবে পড়বা। 1 না করে 1 থেকে আড়াই পড়বা। 1 থেকে আড়াই 10⁻7 মিটার পার সেকেন্ড গেল। আচ্ছা, আর কি কি আছে আলফা পার্টিকেল নিয়ে? আর কিছু আছে? আর মনে হয় কিছু নাই। আচ্ছা, তোমাদের একটা কোশ্চেন করি ভাইয়া, ধরো এই লেড বক্সে তুমি রেডিয়াম নিছো, এই জায়গায় আর কি কোনো এলিমেন্ট থাকার সম্ভাবনা আছে রেডিয়াম ছাড়া?
ইয়েস, কেমনে? রেডিয়াম কি ডিকে হবে না? রেডিয়াম ডিকে যদি আলফা ডিকে হয় রেডিয়ামের, তাহলে কি হইতে পারে? এক্স প্লাস আলফা পার্টিকেল। তাহলে এনে এক্স এর জায়গায় কি হইতে পারে? মনে রাখবা, হ্যাঁ, রেডিয়াম থেকে দুইটা নিউক্লিয়াস কম, এটার বিক্রিয়াটা কিন্তু তোমার পারতে হইব। রেডিয়াম থেকে আলফা পার্টিকেল বাইর হইলে তৈরি হয় রেডন। কি তৈরি হয় ভাইয়া? রেডন তৈরি হয়। এবং এই রেডিয়ামের ভর আর পারমাণবিক সংখ্যা, রেডনের ভর আর পারমাণবিক সংখ্যা তোমার মুখস্থ থাকতে হবে। এগুলা শুধু এইখানে না ভাইয়া, নিউক্লিয়ার বিক্রিয়ার সময় তোমার মুখস্থ থাকতে হবে। কথা বুঝতে পারছো? যে আলফা পার্টিকেল বেরোইছে, এনে এক্স দিয়ে দিব, এক্স কি, ঠিক আছে? সো মনে রাখবা এই জায়গায় রেডনও থাকতে পারে। আচ্ছা গেল, এটা মোটামুটি গেল। এখন আসো গোল্ড ফয়েল। ভাই গোল্ড ফয়েল তো অনেক পাতলা একটা গোল্ড ফয়েল নেওয়া হয়, মানে পাতলা সোনার পাত নেওয়া হয়। সোনার পাত কত পাতলা বলো? 0.304। কয়টা? 0.304 সেন্টিমিটার। এইভাবে পড়বা, 0.0000 করতে থাকলে দেখবা কয়টা জিরো হয়ে গেছে খেয়াল থাকবো না। 0.304 সেন্টিমিটার, ঠিক আছে? আচ্ছা গেল। এরপরে আসো ভাইয়া, এখান থেকে আর তোমরা এগুলা জানো, এগুলো আর আমি কিছু কমু না, যে আলফা পার্টিকেল এখান থেকে বেরোইছে, হ্যাঁ, বেরোয় এখানে হিট করে কিছু কিছু এইদিকে গেছে, কিছু কিছু এদিকে গেছে, ম্যাক্সিমাম ভেদ করে চলে গেছে। কিন্তু যেই জায়গায় ভাইয়া গেছে দেখছো এখানে কি সৃষ্টি হয়েছে ভাইয়া? জেডএনএস এর এখানে কি সৃষ্টি হয়েছে বলো? ফ্ল্যাশ সৃষ্টি হয়েছে। এটার কি বলে? ফ্লুরোসেন্স সৃষ্টি হয়েছে, তাই না? তাহলে ভাইয়া জেডএনএস আবরণ কি করে ভাইয়া বলো তো? আলফা পার্টিকেল এটার উপর হিট করে কি সৃষ্টি করে? প্রতিপ্রভা সৃষ্টি করে, তাই না ভাইয়া? বলো বলো, এটা কি ট্রু না ফলস? বলো। এই যে জেডএনএস এর আবরণের উপরে আলফা পার্টিকেল হিট করে প্রতিপ্রভা সৃষ্টি করে, ট্রু না ফলস? বলো। এটা হবে প্রতিপ্রভা না ভাই, এটা অনুপ্রভা হবে। অনুপ্রভা আর প্রতিপ্রভা সেম না। প্রতিপ্রভা মানে কি? ফ্লুরোসেন্স। আর অনুপ্রভা মানে হলো ফসফোরেসেন্স। কথা বুঝতে পারছো? ফ্লুরোসেন্স আর ফসফোরেসেন্সের মধ্যে পার্থক্য আছে, এটা আমরা পড়মু সামনে, বর্ণালী পড়ার সময় পড়মু। ফ্লুরোসেন্স হইলো ভাইয়া খালি একটু ফ্ল্যাশ দেখায়, আর ফসফোরেসেন্স হইলো ধরো অনেক টাইম ধরে লাইট এমিট করতে থাকে। মানে ধরো আলফা পার্টিকেল ওটার মধ্যে হিট করছে, হিট করার অনেক সময় পর্যন্ত লাইট ইমিট করে। আর ফসফোরেসেন্স হলো তাৎক্ষণিক ঘটনা, মানে লাগার সাথে সাথে লাইট দেখাবে, এর বেশি না। তাহলে জেডএনএস আবরণ কিন্তু ভাই প্রতিপ্রভা সৃষ্টি করে না, কি সৃষ্টি করে? অনুপ্রভা, ফসফোরেসেন্স, ঠিক আছে? ফসফোরেসেন্স বলে এটা। আচ্ছা ঠিক আছে, ওকে। এরপর আসো ভাই, এটার আনসার দাও তো। হ্যাঁ, আমি তো 3টা জিরোই পাইছি, তুমি কি পাইছো? আমার বই নাকি এক বছর পুরানো, 4টা জিরো দেওয়া আর কি, জিজ্ঞেস করলাম ওই আবরারও মেসেজ লিখছে আর কি। আপনার কথা বলে না কেন, কি হয়েছে? আপনার নাই সমস্যা। 0.404 সেন্টিমিটার দেওয়া। মানে না নতুন আচ্ছা আমি নতুন বই চেক করে জানা মনে ভাই কত কত দেওয়া, এটা কোনো বিষয় না, তেমন বড় কোনো বিষয় না, এটা একটা ভ্যালু। ভ্যালু জানা, আমি তো দেখলাম 3.04। আচ্ছা যাই হোক, তোমার কাছে কি নতুন বই? আচ্ছা দেখ মনে। আচ্ছা দেখো তো ভাই, এটার আনসার দাও তো, আনসার দাও। কে দিবি দে। নিচের কোনটি রাদারফোর্ডের পর্যবেক্ষণ নয়? পরমাণুর অধিকাংশ জায়গায় ফাঁকা, ওকে। অধিকাংশ আলফা কণা সোজা চলে যায়, কিছু আলফা কণা পথ থেকে বেঁকে যায়, 20,000-এর মধ্যে একটি আলফা কণা বিপরীত দিকে ফিরে আসে। হ্যাঁ বলো। ফার্স্টেরটা না লাস্টের কোনটা, এটা নাকি এটা? না না না, এটা বই লেখা আছে, লাস্টটা বই লেখা আছে। গুড। এটা হইলো ভাইয়া কি জানো? এটা পর্যবেক্ষণ না, এটা কি ভাইয়া? সিদ্ধান্ত। সো এইরকম টাইপের কিন্তু ই করতে পারে, ঠিক আছে? সিদ্ধান্ত। সিদ্ধান্ত আর পর্যবেক্ষণ কিন্তু সেম না, এটা তোমার বুঝতে হইব। পরমাণুর অধিকাংশ জায়গায় ফাঁকা, এটা ভাই অবজারভেশন না, এটা হইলো ও যখন নাকি দেখছে আলফা পার্টিকেল 99%ই সোজা চইলা যায়, তখন ও একটা সিদ্ধান্ত দিছে। ওটা হলো, এই তিনটা হইলো ভাইয়া পর্যবেক্ষণ, ঠিক আছে? আর ওইটা হলো সিদ্ধান্ত, অধিকাংশ জায়গায় ফাঁকা। তাহলে চলো আমরা একটু সিদ্ধান্তগুলো পড়ি। সো পরমাণুর অধিকাংশ জায়গায় ফাঁকা। সেকেন্ড সিদ্ধান্ত কি ভাইয়া? নিউক্লিয়াস নিয়ে একটা সিদ্ধান্ত দিছে, যে নিউক্লিয়াস হইলো সবচেয়ে বেশি ভর বহন করে। কত পার্সেন্ট ভর বহন করে পরমাণুর জানো নিউক্লিয়াস? 99.97%।
ঠিক আছে, 99.97% ভর বহন করে, এটার নাম সে নিউক্লিয়াস দেয়। আচ্ছা, এরপরে তোমার কি লিখছে, নিউক্লিয়াসের আকার ধরো 10⁻⁻13 সেন্টিমিটার। ঠিক আছে, তাইলে ভাই আমি জানতে চাইতেছি পরমাণুর আকার কত হইতে পারে। তোমরা কি জানো নিউক্লিয়াসের থেকে পরমাণু কত গুণ বড়? 10⁻5 মানে কি 10,000? 1,00,000। ঠিক আছে, তাহলে 10⁻5 মানে 10,000 থেকে 1,00,000 গুণ বলো, তাহলে 10⁻−13 ইন্টু 10⁵, 10⁻- কত হয় 8, এটা হলো পরমাণুর আকার। ঠিক আছে, সো 10,000 থেকে 1,00,000 গুণ বড়, এই তো। এরপরে কি, এরপরে তোমার আসো, হ্যাঁ প্রস্তাবনা, 3টা প্রস্তাবনা আছে ভাই। প্রথমে হলো নিউক্লিয়াস ভারী আয়তনে নগণ্য, এটা আমরা জানি। পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ, এটা আগেই বলা হয়েছে। সৌরজগতের মডেলের সাথে সে তুলনা দিছে। ঠিক আছে, আচ্ছা সৌরজগতের মডেলের সাথে তুলনা দেওয়ার সাথে সাথে একটা জিনিস এটা বেরোইছে, মানে একটা রাইট ইনফরমেশন এখানে বেরোইছে, সেটা হলো ধরো এটা হলো নিউক্লিয়াস। এখন নিউক্লিয়াসকে কেন্দ্র কইরা যদি ইলেকট্রনের ঘুরতে হয়, এভাবে ইলেকট্রনের ঘুরতে হয়, তাহলে কি ভাই একটা সেন্ট্রিপেটাল ফোর্স লাগবে নাকি লাগবে না বলো তো? একটা সেন্ট্রিপেটাল ফোর্স লাগবে না? সেন্ট্রিপেটাল ফোর্স বা কেন্দ্রমুখী বল নাকি? আচ্ছা, এই সেন্ট্রিপেটাল ফোর্সটা আসলে কি ধরনের বল? এই যে দেখো, নিউক্লিয়াস পজিটিভ চার্জ, ইলেকট্রন নেগেটিভ চার্জ, তাহলে এই সেন্ট্রিপেটাল ফোর্সটা আসলে কি? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, মানে ইলেকট্রিক বল আর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এটা। ঠিক আছে, তো সেন্ট্রিপেটাল ফোর্স ইকুয়ালস টু ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, এইটা ভাইয়া রাদারফোর্ডের মডেলের একটা সাকসেস ছিল। ঠিক আছে, সেন্ট্রিপেটাল ফোর্স ইকুয়ালস টু ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। ও বইলা দিছে যে সৌরজগতের যে এই যে ঘুরতেছে, এই যে সেন্ট্রিপেটাল ফোর্সটা যে কাজ করতেছে, এটা আসলে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এর সমান, মানে এটা অ্যাকচুয়ালি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। সো এটাও বইলা দিছে, তো এটা ওর একটা সাকসেস ছিল, এটা জানি না রাখো। এরপর আসো সীমাবদ্ধতা, ভাইয়া পড়বা, ট্রিপল স্টার দিবা, সীমাবদ্ধতা সবগুলা পড়বা। সীমাবদ্ধতা এখানে আমি যেগুলা মানে একটু বলার মতো ওইগুলো বলতেছি, সেটা হলো ম্যাক্স, মানে সীমাবদ্ধতা অনেকই আছে তো, গ্রহগুলা চার্জহীন। ঠিক আছে, কিন্তু ইলেকট্রন আর প্রোটনের চার্জ থাকে। ঠিক আছে, এগুলো তো জানোই। তো যেগুলো বলার মতো এগুলো বলতেছি, সেটা হলো ভাইয়া ম্যাক্সওয়েল থিওরি দিছে যে কোনো চার্জিত বস্তু, মানে এটা তো নেগেটিভ চার্জ ইলেকট্রন, তাহলে চার্জিত বস্তু যদি কোনো বৃত্তাকার পথে ট্রাভেল করে, তাহলে আস্তে আস্তে সে শক্তি হারাইতে থাকে। ঠিক আছে, আচ্ছা এটার কারণ হইলো চার্জিত বস্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তৈরি করে। চার্জিত বস্তু হলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েম, মানে চার্জিত বস্তু যদি মুভিং হয়, মানে অ্যাক্সেলারেটেড চার্জিত পার্টিকেল যদি হয়, তাহলে এটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তৈরি করে। এটার কারণ আছে, তোমরা মনে হয় এখনো মনে হয় পড়ো নাই, ম্যাগনেটিক পড়ছো, ম্যাগনেটিজম ফিজিক্সে। আচ্ছা দেখো, যেহেতু চার্জ আছে, মানে মাইনাস চার্জ আছে, তো অবশ্যই ইলেকট্রিক ফিল্ড তো আছে নাকি? ইলেকট্রিক ফিল্ড আছে, এটাতে কোনো সন্দেহ নাই। ঠিক আছে, চার্জিত কোনো বস্তু কোনো যখন মুভ করা শুরু করে, তখন ওটার কিন্তু ম্যাগনেটিক ফিল্ডও তৈরি হয়। ঠিক আছে, চার্জিত কোনো বস্তু কোনো যখন মুভ করা শুরু করে, ওটা ম্যাগনেটিক ফিল্ডও তৈরি হয়। এটা তোমার ম্যাগনেটিজম চ্যাপ্টার পড়বা। তোমরা কি এইটা পড়ছিলা, ফ্লেমিংয়ের বামহস্ত নীতি, এটা পড়ছিলা? যে এই বরাবর যদি চার্জ মুভ করে, পজিটিভ চার্জ মুভ করে, এই বরাবর হলো তোমার মানে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন থাকে, আর এই বরাবর ফোর্স কাজ করে। হ্যাঁ হ্যাঁ, এটা হলো তোমার পড়বা, সমস্যা নাই, ম্যাগনেটিজমে পড়বা। তো মেইন কথা হলো চার্জিত বস্তু, মানে ইলেকট্রিক ফিল্ড তো এটা আমরা আগেই জানি যে ইলেকট্রিক ফিল্ড আছে, কিন্তু চার্জিত বস্তু কিন্তু ভাইয়া কি ম্যাগনেটিক ফিল্ডও তৈরি করে। আর ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড যেখানে থাকে, ওইখানে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন তৈরি হয়। তো এই কারণে ভাইয়া ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন মানে কি, এটা রেডিয়েশন বাইর করবো। এখন রেডিয়েশন মানে কি, শক্তি নাকি না বলো তো? শক্তি। তাহলে ভাই শক্তি যেহেতু খরচ হইতেছে, তাহলে আস্তে আস্তে এটা কি হইব বলো তো? আস্তে আস্তে এটা মানে ওর যে মোশনটা আস্তে আস্তে কমতে থাকবে, মানে গতিশক্তি, এই শক্তিটা যে খরচ হইতেছে, ওর কাইনেটিক এনার্জিটা কমতে থাকতেছে, কমতে 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 এটা আস্তে আস্তে এরকম স্পাইরাল পথে ঘুরা নিউক্লিয়াসে ফল করার কথা। ঠিক আছে, নিউক্লিয়াসে ফল করার কথা, এবং এই কারণে পরমাণুর অস্তিত্বই নাই হয়ে যাওয়ার কথা। এটা তো নাম্বার 1। ঠিক আছে, সো এটা তারা সে এটার ব্যাখ্যা দিতে পারে নাই যে এটা কেন হয়। ঠিক আছে, আর নাম্বার 2 হইলো ভাইয়া দেখো, যদি এইরকম ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এমিট করতে থাকে, তাহলে ভাইয়া দেখো এটা কি কন্টিনিউয়াসলি করবে নাকি ডিসকন্টিনিউয়াসলি করবে বলো তো? এইভাবে করলে সে কি কন্টিনিউয়াসলি এমিট করে কি এরকম স্পাইরাল পথে আসবে না?
সে কন্টিনিউয়াস এমিশন যদি না হয় তাহলে কি স্পাইরাল পথে আসা সম্ভব? সে স্পাইরাল পথে কখন আসবে? যখন সে কন্টিনিউয়াসলি তার গতিশক্তি হারাইতেছে কি রূপে? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ রূপে। ইলেকট্রোম্যাগনেটিক এই যে এনার্জি ওয়েভ মানে এনার্জি ভাইয়া, বুঝতে পারছো তো? ইলেকট্রোম্যাগনেটিক, তাহলে এই যে রেডিয়েশনটা এটা কি হবে? কন্টিনিউয়াস হবে। তাহলে তুমি বর্ণালী বা স্পেকট্রামটা কেমন পাওয়ার কথা? কন্টিনিউয়াস বা অবিচ্ছিন্ন বর্ণালী পাওয়ার কথা। আমার কথা কি বুঝতে পারছো ভাইয়া? বলো তো মাসুমা, বুঝতে পারছো? বলো। আচ্ছা, কিন্তু ভাইয়া দেখা গেছে যে বর্ণালী আমরা কি কন্টিনিউয়াস পাই না। বর্ণালী কেমন পাই বলো তো? এই যে এরকম পাই, হাইড্রোজেন বর্ণালী এটা, ঠিক আছে? আমরা এরকম পাই, ঠিক আছে? হাইড্রোজেন বর্ণ মানে কি আমরা কি একদম কন্টিনিউয়াস বর্ণালী পাইছি নাকি একটা একটা রেখা রেখা মানে ডিসকন্টিনিউয়াস পাইছি? এটারে বলে কি জানো? এটারে বলে অবিচ্ছিন্ন বর্ণালী বা ডিসক্রিট স্পেকট্রাম বলে এটারে। ডিসক্রিট মানে আলাদা আলাদা, কথা বুঝতে পারছো? তাহলে এটা সরি বিচ্ছিন্ন বর্ণালী, এটারে বলে বিচ্ছিন্ন বর্ণালী। এখানে আছে, মাঝখানে নাই, আবার এই জায়গায় আছে, এই জায়গায় আছে, এই জায়গায় আছে। তো এটার কাহিনী তো তোমরা বোর মডেলে দেখছোই। কারণ কি রাদারফোর্ড কোনো অরবিটে থাকতে যে সে এনার্জিটা সেফ থাকে এটা বলে না সে, ঠিক আছে? সো বোর মডেলের কাহিনী কি? বোর মডেলে এটা এক্সপ্লেইন করছে, কিন্তু রাদারফোর্ড এটা এক্সপ্লেইন করে না যে কেন এটা ডিসক্রিট, মানে ম্যাক্সওয়েল অনুযায়ী কন্টিনিউয়াস পাওয়ার কথা ওইটাও এক্সপ্লেইন করতে পারে না। আর কন্টিনিউয়াস পাওয়ার কথা কিন্তু পাওয়া গেছে ডিসক্রিট, মানে এরকম বিচ্ছিন্ন বর্ণালী পাওয়া গেছে। কেন পাওয়া গেছে এটা এক্সপ্লেইন করতে পারে নাই। অলসো এটা কেন পাওয়া গেছে এটা কিন্তু বোর এক্সপ্লেইন করতে পারছে, ঠিক আছে? কেন ভাইয়া? ধরো এই যে লাল বর্ণালীটা যে তৈরি হলো এটা কেন তৈরি হলো? আচ্ছা, বাই দ্য ওয়ে এটা তো হাইড্রোজেন বর্ণালী, বলো তো এটা হাইড্রোজেন বর্ণালীর কোন সিরিজের মধ্যে পড়ে? বামার সিরিজ। আচ্ছা, এই যে লাল বর্ণালীটা যে তৈরি হয়েছে এটা কেন তৈরি হয়েছে বলো তো? শক্তি স্তর থেকে নিশ্চয়ই কোনো উপরের শক্তি স্তর থেকে নিচের শক্তি স্তরে নামছে, তাই এনার্জি রেডিয়েশন করছে। আমি জানতে চাইতেছি কোন শক্তি স্তর থেকে কোন শক্তি স্তরে নামছে। দেখো যেহেতু বামার, তাহলে সবগুলো শক্তি স্তর মানে লাস্ট শক্তি স্তর কী হইব? এন ফাইনাল কী হইব? 2। এটার জন্য এন ফাইনাল কী হইব? 2, কারণ আমরা জানি বামার সিরিজে মানে লাস্ট ফাইনাল শক্তি স্তর কী থাকে? 2 থাকে। তাহলে আমি জানতে চাইতেছি এখানে এন ফাইনাল, তাহলে এন ইনিশিয়াল কী ছিল? এটা হইলো কি জানো ভাই? 3 থেকে 2-এ নামছে। এন ইনিশিয়াল হইলো 3 থেকে যদি 2-এ নামে তাহলে হইলো লাল পাবা। আর এরকম ব্লুইশ গ্রিন পাবা কত জানো? যখন নাকি 3 থেকে 2-এ না, তাহলে এটা হলো 4 থেকে 2-এ নামলে পাবা। আর এটা পাবা কি জানো? 5 থেকে 2-এ নামলে। এটা পাবা 6 থেকে 2-এ নামলে। মানে ষষ্ঠ শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে নামলে এনার্জির মানে শক্তিটা কি হবে? বেশি হবে। আর আমরা জানি ব্লু কালারের এনার্জির শক্তি কি বেশি, ঠিক আছে? সো এই কারণে মানে তোমার যত বেশি মানে এদিকে যাবা তত হইলো তোমার, মনে রাখবা 3, 4, 5, 6 থেকে যদি 2-এ নামে তাহলে তোমার এইখানে এই বর্ণালীগুলো পাবা। অলসো ভাইয়া এই যে হাইড্রোজেন বর্ণালীর এই যে মানে এই যে স্পেকট্রামটা আছে, চারটা রেখা পাওয়া যায়। হাইড্রোজেন বর্ণালীতে দৃশ্যমান কয়টা রেখা পাওয়া যায়? 4টা রেখা। কি কি কালার এটাও জানতে হইব। লাল কালার, একটা হলো কি সবুজ, এটাকে কি নীলাভ সবুজ কয়, ঠিক আছে? এটা হলো নীলাভ, হলো বেগুনি, আসমানি নীল লেখা, আসমানি নীলই পড়বা ভাইয়া। বইয়ের মধ্যে আছে 4টা কালার লেখা আছে। বইয়ের মধ্যে 4টা কালার সহ দেখবা 4টা কালার তরঙ্গ দৈর্ঘ্য লেখা আছে, তাই না? এই তরঙ্গ দৈর্ঘ্যগুলো মুখস্থ করবা, ঠিক আছে? তোমার জন্য ভালো সাথ, বুঝতে পারছো? মুখস্থর একটা জিনিস পাইলা। সো তরঙ্গ দৈর্ঘ্যগুলো মুখস্থ করবা, তাহলে 4টা কালার পাইলা এবং তরঙ্গ দৈর্ঘ্যগুলো মুখস্থ করবা, ঠিক আছে? ওকে, গেল। এরপর আসো আমরা বিচ্ছিন্ন বর্ণালী পাওয়া যায়, এটা 3 থেকে 2, 4 থেকে 2, 5 থেকে 2, 6 থেকে 2। ওকে, এবার আসো বোর মডেল ভাই। বোর মডেল কোন, জানো বোর মডেল মানে কারে ভিত্তি ধরে বোর মডেল বানানো হয়েছে? প্ল্যাঙ্কস কোয়ান্টাম থিওরির ভিত্তি ধরে বোর মডেল বানানো হয়েছে, ঠিক আছে? এটা হলো কোয়েশ্চেন আর এটা হলো অ্যান্সার। আচ্ছা দেখো বোর মডেলের প্রথম কথা কি? আচ্ছা, বোর মডেল বলছে যে ইলেকট্রন রিভলভস ইন সার্কুলার অরবিট। এটা কি বোর মডেলের কথা নাকি না? ট্রু ফলস বলো, জাস্ট ট্রু ফলস বলবা তোমরা। না, এটা হলো ফলস। কারণ কি? ও বলছে ইলেকট্রন রিভলভস ইন সার্কুলার অরবিট হুইচ ইজ ফিক্সড, ঠিক আছে? ফিক্সড ইন তোমার মানে ফিক্সড রেডিয়াস আছে এটার, ঠিক আছে? ফিক্সড এনার্জি আছে এটার। আর ওই যে ইলেকট্রন, এই ইলেকট্রনের এই সার্কুলার অরবিটে থাকা অবস্থায় ফিক্সড কি আছে? ভেলোসিটি আছে। সো ফিক্সড কথাটা তোমার লাগবেই, ঠিক আছে? রাদারফোর্ডের মতে নিউক্লিয়াসের থেকে যে কোনো ডিস্টেন্সে অরবিট হইতে পারে, অর্থাৎ এ ডিস্টেন্সেও অরবিট হইতে পারে,
বি ডিস্টেন্সেও অরবিট হইতে পারে, সি ডিস্টেন্সেও অরবিট হইতে পারে। কিন্তু বোর বলছে যে না ভাই, তোমার সব ডিস্টেন্সে অরবিট হইতে পারবে না, শুধু নির্দিষ্ট একটা ডিস্টেন্সেই অরবিট হইতে পারবে। ধরো সি ডিস্টেন্সেই অরবিট হইতে পারবে, এর বেশি হইতে পারবে না। আচ্ছা, কেন এ ডিস্টেন্সে হইল না, কেন বি ডিস্টেন্সে হইল, মানে অরবিট কখন হইতে পারবে বোর এটাও বইলা দিছে যে কতটুকু ডিস্টেন্সে থাকলে, মানে নিউক্লিয়াস থেকে কতটুকু দূরত্বে থাকলে অরবিট হইতে পারবে। রাদারফোর্ডের মতে ভাইয়া এটাও একটা অরবিট, মানে সবুজ কালার, রাদারফোর্ডের মতে এটাও একটা অরবিট, এটাও একটা অরবিট। কিন্তু বোরের মতে সব ডিস্টেন্সে অরবিট হওয়া পসিবল না, শুধু একটা মানে নিউক্লিয়াসের থেকে নির্দিষ্ট কিছু ডিস্টেন্স আছে যেটার মধ্যে অরবিট হইতে পারবে, সব ডিস্টেন্সে অরবিট হওয়া পসিবল না। বোর কি দেখছে দেখো, বোর দেখছে এইটা দেখো। আচ্ছা, ধরো বোর হইলো কি করছে, বোর বলছে যে ধরো এই তিনটা, আমি জাস্ট একটু বলতেছি দাঁড়াও, এখানে একটা ইলেকট্রন আছে বি ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন আছে সি ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন আছে এ ইলেকট্রন। এই বোর দেখছে যে এই ইলেকট্রনের কৌণিক ভরবেগ এল ইকুয়ালস টু আসে তোমার 1.5 h/2π। বি ইলেকট্রনের কৌণিক ভরবেগ মানে এল এ লিখলাম এটা, বি ইলেকট্রনের কৌণিক ভরবেগ আসে হইল 2.5 h/2π। আর ধরো সি ইলেকট্রন, এটা সি কক্ষপথে আছে, সি ইলেকট্রনের কৌণিক ভরবেগ এল সি আসে 2h/2π। ঠিক আছে, তার মানে বোর বইলা দিছে যে কোন ডিস্টেন্সে অরবিট হবে। বোর বলছে যেই ডিস্টেন্সে ইলেকট্রনের কৌণিক ভরবেগ h/2π এর কি হবে বলো তো, পূর্ণ সংখ্যার গুণিতক হবে, ইন্টিগ্রাল মাল্টিপ্লিকেশন অফ h/2π হবে, ওইখানেই অরবিট থাকতে পারবে। রাদারফোর্ড কিন্তু বলছে যে কোনো ডিস্টেন্সে থাকতে পারবে। বোর বলছে যে কৌণিক ভরবেগ যেই জায়গায় এই যে তোমার পয়েন্টে আসবে না, মানে ভগ্নাংশে আসবে না, যেখানে এই যে n ইকুয়ালস টু আসবে, n সমান সমান ইন্টিজার আসবে, পূর্ণ সংখ্যা আসবে। ঠিক আছে, n সমান সমান 1, 2, 3 ইন্টিজার আসবে, এটা ইনফিনিটি পর্যন্ত হইতে পারে, জিরো হবে না। ঠিক আছে, সো ইনফিনিটি পর্যন্ত হইতে পারে, কিন্তু এটা কি ইন্টিজার না, এটা কি ইন্টিজার না, তাহলে এই ডিস্টেন্সে, মানে যেই ডিস্টেন্সে ইলেকট্রন থাকলে কৌণিক ভরবেগ এইরকম হইব, ওই ডিস্টেন্সে কক্ষপথ থাকা সম্ভব না। এটা কিন্তু বোরের কন্ডিশন ছিল। সো এই কন্ডিশনটা অনেক মনে রাখবা যে কোন জায়গায় কক্ষপথ পসিবল, কোন জায়গায় কক্ষপথ পসিবল না। আচ্ছা, অ্যাঙ্গুলার মোমেন্টাম এরকম h/2π পূর্ণ সংখ্যার গুণিতক হইলে এই এল h/2π, এই কৌণিক ভরবেগের কিছু রাশিমালা আছে, তোমার বইয়ে একটা ভুল দেওয়া থাকার কথা, তোমার এল ইকুয়ালস টু আর ক্রস পি দেওয়ার কথা, এখানে মানে আর ক্রস পি হবে রাইট আনসার। ঠিক আছে, তোমার বইয়ে মনে হয় লেখছে পি ক্রস আর, দেওয়া তো চেঞ্জ করছে নাকি, নাকি এখনো আছে না, অনুশীলনীতে না, বইয়ের ভিতরেই লেখছে পি ক্রস আর হবে না, আর ক্রস পি হবে, অথবা তোমার কি হবে বলো তো, অথবা আই ওমেগা হবে। ঠিক আছে, আই ক্রস ওমেগা হবে। ঠিক আছে, অথবা আর ক্রস পি হবে। কৌণিক ভরবেগের ভাইয়া এককটা কি বলতো, এককটা বাইর করো, এটার একক কি, কেজি, কেজি মিটার স্কোয়ার, আর এই ওমেগার একক কি, রেডিয়ান পার সেকেন্ড। রেডিয়ানটা তো তোমার ধরা হয় না, তাহলে এটা কি হইব, পার সেকেন্ড আইব, তাই না? তাহলে এটা কি হইব, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, এটা হলো কৌণিক ভরবেগের একক। কোশ্চেন হলো ভাই কৌণিক ভরবেগের এককের সাথে কি অন্য কারো একক মিলে? এই যে ভাই এটার একক কি মিলে, বুঝতে পারছো? প্লাঙ্কস কনস্ট্যান্টের একক কি মিলে, তাহলে কৌণিক ভরবেগ আর প্লাঙ্কস কনস্ট্যান্টের একক কিন্তু সেম। ঠিক আছে, আচ্ছা, শক্তি শোষণ বিকিরণের কাহিনী তোমরা জানো, এই ফিক্সড অরবিট থেকে উপরের দিকে গেলে সে রেডিয়েশন শোষণ কইরা বা এনার্জি অ্যাবজর্ব করে সে উপরের শক্তি স্তরে যাবে, অথবা সে রেডিয়েশন কি এমিট কইরা এনার্জি কইরা তো সে নিচের শক্তি স্তরে যাবে, এগুলো তোমরা জানো। এখন ভাই দেখো এগুলো আমরা করা শেষ, বোর মডেল পড়ার পরই অনেকগুলা ম্যাথ আসে। ঠিক আছে, অনেকগুলো ফর্মুলা আসে। এই ফর্মুলা ভাইয়া তোমাদের শেখার দরকার নাই মেডিকেলের জন্য, যে শিখবা হলো শর্টকাট শিখবা ভাইয়া। দেখো এই শর্টকাটটা মনে রাখবা। ঠিক আছে, যে আর মানে তোমার এটা হলো রেডিয়াসের শর্টকাট। ঠিক আছে, রেডিয়াস বাইর করো, কোনো কক্ষপথের রেডিয়াস, এনতম কক্ষপথের রেডিয়াস, এটা 0.53 n²/z অ্যামস্ট্রং। ঠিক আছে, অ্যামস্ট্রং। ঠিক আছে, 0.53 n²/z অ্যামস্ট্রং। এখন আমি যদি বলি হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ইটা বাইর করো, তো তখন কি বাইর করবো ভাইয়া, 0.53 ইন্টু কি 1² মানে কি প্রথম কক্ষপথ বলছি না, n ইকুয়ালস টু কত 1 ডিভাইড বাই হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1 আর হলো অ্যামস্ট্রং।
তখন কী হইব ভাইয়া বলো তো 0.53 অ্যামস্ট্রং। এই যে প্রথম কক্ষপথের যে ব্যাসার্ধটা বাইর করলাম না, এটারে কি বলে জানো? বোর ব্যাসার্ধ বলে। হ্যাঁ, বোর ব্যাসার্ধ বলে, ঠিক আছে। এরকম ভাই আমি যদি বলি যে তোমার ধরো হাইড্রোজেনই আইব, মেডিকেলে আইলে হাইড্রোজেনের বেশি আইব না, ঠিক আছে। সো হাইড্রোজেন যদি আসে, হাইড্রোজেনের ধরো থার্ড শেলের তোমার বাইর করতে গেলো, তখন তুমি কী করবা? 0.53 মনে রাখবা ইন্টু কি থার্ড শেল মানে কি 3 3 9 ডিভাইড বাই 1, তো 1ই অ্যামস্ট্রং। তাহলে দেখো 0.53 জাস্ট 9 দিয়ে গুণ করলেই হইব। কথা বুঝতে পারছো? জাস্ট 9 দিয়ে গুণ করলেই তুমি কিন্তু আনসার পাওয়া যাবা। কথা বুঝতে পারছো? 0.53 9 দিয়ে গুণ করলেই আনসার পাওয়া যায়। এটাতে কিন্তু খুব তাড়াতাড়ি শর্টকাটে তুমি অ্যান্সার বের করে ফেলতে পারবা, ঠিক আছে। এরকম ভাইয়া যদি আসে কোনো, ধরো ঢাকা ইউনিভার্সিটি দিতে পারে বেরিলিয়ামেরটা বাইর করো, বেরিলিয়ামের ধরো দ্বিতীয় শক্তি স্তরেরটা বাইর করো, বেরিলিয়ামের সেকেন্ড শক্তি স্তর, তখন তুমি কি করবা? এই যে 0.53 নিবা, এন স্কোয়ার কি সেকেন্ড শক্তি স্তর মানে কি উপরে 4, 2 2 4, আর নিচে কি বেরিলিয়াম কত 4, কাটা শেষ, তারপরে কি অ্যামস্ট্রং। তাহলে কি হইলো তোমার আলটিমেটলি কি হইলো? এটাই আইলো 53 অ্যামস্ট্রং। এগুলো কিন্তু হাতেই করা যায়, ঠিক আছে। আচ্ছা এখন আসো, তোমার এটা গেল হইলো তোমার রেডিয়াসের শর্টকাট। এরপরে রেডিয়াসের শর্টকাটের পরে এগুলা দিছি কিছু, ওই যে ফাইন রেডিয়াস অফ সেকেন্ড শেল, যাই হোক এই একই আসে। আচ্ছা এখন আসো তোমার এই যে বেগ ভেলোসিটির শর্টকাট। দেখো ভেলোসিটির এটা মনে রাখবা 2.18 × 10⁶ z/n মিটার পার সেকেন্ড আসবে, ঠিক আছে। z/n মিটার পার সেকেন্ড। এটার খুবই ইজি ভাইয়া। এটা তোমার ধরো তোমার বললো যে প্রথম হাইড্রোজেনের প্রথম ইলেকট্রনের ভেলোসিটি বাইর করো, অথবা বেরিলিয়ামের 4th ইলেকট্রনের ভেলোসিটি বাইর করো, এগুলো বলতে পারে। তো তুমি যখন তোমার আগে বাইর করতে হবে ইলেকট্রনটা কততম কক্ষপথ বা অরবিটে আছে। সো হাইড্রোজেনের প্রথম ইলেকট্রন প্রথম কক্ষপথে আছে, তাহলে n = 1 হবে, ঠিক আছে। তাহলে কী হইব ভাইয়া? এখানে দেখো, এখানে হইব 2.1418 × 10⁶ মিটার পার সেকেন্ড হইব, এক কথায়, ঠিক আছে। এক কথায় এটা মুখস্থ করে ফেলবা, মানে এই ভ্যালুটা, জাস্ট এই ভ্যালুটা, এই শর্টকাটটা মুখস্থ করে ফেলবা, ঠিক আছে। তো এই গেল z/n, ঠিক আছে। ধরো তোমার বললো সাপোজ একটু কঠিন দেই, সোডিয়ামের যাই হোক, সোডিয়ামের 11তম ইলেকট্রনের কত হবে বলো? 11তম ইলেকট্রনের ভেলোসিটি কত হবে? 11তম ইলেকট্রন কি বলো? 3s। তাহলে এটা কত হবে ভাই? 2.1418 × 10⁶ ইন্টু সোডিয়াম, তাহলে কি হইব? 11 হইলো পারমাণবিক সংখ্যা, নিচে কত ভাইয়া? 3। তাহলে এই যে 11/3 করবা, 11/3। আচ্ছা একটা ইজি দিই, দাঁড়াও। হ্যাঁ তোমার করা লাগবে, মানে হাতে ক্যালকুলেশন করা যায়, তো এগুলা হাতে ক্যালকুলেশন করা যায়। তুমি 10⁶ আলাদা করে আমি দিতেছি যাতে হাতে ক্যালকুলেশন ইজিয়ার হয়। হাতে ক্যালকুলেশন ওকে একটা দেই, তাহলে দাঁড়াও এখানে দাঁড়াও। এই যে 9 নাম্বার মৌলটা কি রে? বললো ফ্লোরিনের 9th ইলেকট্রনের ভেলোসিটি বাইর করো। তখন তুমি কি করবা? 2.14 × 10⁶, এখানে কি আসবে ভাই? উপরে কি 9, নিচে কি ভাই বলো তো? 3। তাহলে এরা কি আসবো? ওহো আচ্ছা ইজি একটা দিতে হইব, দাঁড়াও। তাহলে তোমার আমি বলবো হাইড্রোজেনই দিব আসলে। আচ্ছা দেখি এনে কি প্রবলেম দিছি আমি, দেখি নিজের প্রবলেম নিজে। স্পিড অফ ইলেকট্রন ইন দ্য ফার্স্ট অরবিট আছে। আচ্ছা এখন আসো ভাইয়া, এটা গেল ভেলোসিটি এগুলো ইজিলি পারবা ভাইয়া, এইগুলা ম্যাথ দেখা ভয় পায়ও না, এই শর্টকাট অ্যাপ্লাই করলে ইজিলি হয়ে যায়, বুঝছো। আচ্ছা এখন আসো কাইনেটিক এনার্জি। ভাইয়া তুমি কি জানো এই ইলেকট্রনের, এটা কিন্তু ইলেকট্রনের কাইনেটিক এনার্জি সবসময় প্লাস হয়। তাহলে প্লাস 13.6 z²/n² eV, এটা হলো nতম কক্ষপথে উপস্থিত ইলেকট্রনের কাইনেটিক এনার্জির ফর্মুলা, বুঝলাম। আচ্ছা তাহলে পটেনশিয়াল এনার্জি কত হয় জানো? এই যে 2 × 13.6 হয়, -2, হ্যাঁ মাইনাস হইব। তাহলে এটা হলো পটেনশিয়াল এনার্জি। তাহলে আমরা জানি টোটাল এনার্জি সমান কি ভাইয়া? টোটাল কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি গেল। তাহলে ভাই টোটাল এনার্জি যদি করো তাহলে কি হইব?
কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি করবা, তাহলে কি হইব কাইনেটিক এনার্জি প্লাস টোটাল এনার্জি কষ্ট কি পটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি। পটেনশিয়াল এনার্জি হলো 2 -2 আছে, -2 × 13.6 আছে, আর এই জায়গায় কি আছে তোমার 13.6 আছে, তাহলে আলটিমেটলি কি হবে -1 × 13.6 জেড স্কোয়ার। এবার এই টোটাল এনার্জির ফর্মুলাটা জাস্ট মনে রাখবা, এই দুইটা মনে না মনে রাখলেও চলবে, এই দুটো জাস্ট মনে মানে এই দুটো এমনি মনে রাখতে পারবা, কারণ বুঝবা যে এটা কিভাবে আসছে, কথা বুঝতে পারছো? সো টোটাল এনার্জি এটা তুমি এইভাবে মনে রাখতে পারো। এখন আসো টোটাল এনার্জি দিয়ে কিছু কথা আছে, এই টোটাল এনার্জি দিয়েও ভাই আসতে পারে বিভিন্নভাবে ম্যাথ, ধরো আসতে পারে যে তোমার হাইড্রোজেনের দেখো টোটাল ইলেকট্রন অফ থার্ড শেল অফ হাইড্রোজেন, থার্ড শেল অফ হাইড্রোজেনের ইলেকট্রনের টোটাল এনার্জি কত হবে বাইর করো তো ভাইয়া, খুবই ইজি ভাইয়া। দেখো এই যে তোমার থার্ড শেল অফ ইলেকট্রন না, তাহলে দেখো 13.6 রে n স্কোয়ার দিয়ে ভাগ করলেই ইলেকট্রন ভোল্টে আইসা পড়ে, এটা মানে হাইড্রোজেন যদি দেয় 13.6 × জেড স্কোয়ার, তো জেড স্কোয়ার তো উপরে থাকবে, তাহলে এক স্কোয়ার তো এক স্কোয়ারই থাকে। সো 13.6 আমি জাস্ট ফর্মুলাতে বসাই, দাঁড়াও দেখো যে কি টোটাল এনার্জি ইকুয়ালস টু -13.6 × জেড স্কোয়ার ডিভাইড বাই এন স্কোয়ার ইলেকট্রন ভোল্ট। তাহলে এখানে কি চাইছে -13.6 × 1 স্কোয়ার ডিভাইড বাই কি এন স্কোয়ার কত, এন স্কোয়ার থার্ড শেল, তাহলে থার্ড শেল কত, থার্ড শেল হইব 9, ঠিক আছে, এন স্কোয়ার হইল 9, 3 স্কোয়ার ইকুয়ালস টু 9। তাহলে এবার তোমার এটারে ভাগ করো তো 13.6 রে 9 দিয়ে ভাগ করো, 9 দিয়ে ভাগ করো, তাহলে দেখো 13.6 আনো, ঠিক আছে, এটারে ভাগ করতে হইব আমার কত দিয়া 9 দিয়া, ঠিক আছে। আমি এক কাজ করি, আমি হ্যাঁ তোমরা ক্যালকুলেশন পারো তো, দশমিকের ক্যালকুলেশন পারো তো নাকি? রাইট রাইট, ঠিক আছে, তাহলে দশমিকের ক্যালকুলেশন কিন্তু তুমি এটারে এমনিও করতে পারো, কোনো সমস্যা নাই। কত আসছে সাদ রেজাল্ট? 1.51। আচ্ছা ঠিক আছে, ওকে। তুমি আমার মনে হয় যে 136 করে এনে 90 দিয়ে ভাগ করলে তখন ইজি হবে, ঠিক আছে। 90 একবার যায়, তারপরে 90 আইনা যতবার যা যা করবা তোমার কি 6 আসে, আমার মনে হয় দশমিকের ক্যালকুলেশন তোমাদের পারার কথা আছে। সো এটা গেল একটা, তো 1.5, আচ্ছা গেল, এটা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা এখন আসো তো ভাই আরেকটা কোশ্চেন, ওয়েন টোটাল এনার্জি অফ ইলেকট্রন উইল বি জিরো, এটা একটা কোশ্চেন, এটা আনসার দাও। দেখো টোটাল এনার্জি সমানুপাতিক কি 1/n স্কোয়ার, টোটাল এনার্জি যদি জিরো হয় এন স্কোয়ার কী হবে ইনফিনিটি, এন কি হবে ইনফিনিটি। তার মানে কি বুঝতে পারলা, ইলেকট্রনের এনার্জি কখন জিরো হবে ভাইয়া বলো তো? ইনফিনিটি ডিস্টেন্সে ইলেকট্রনের এনার্জি কি হবে জিরো হবে। ইলেকট্রনের এনার্জি কিন্তু কখনো পজিটিভ হয় না, সবসময় কি হয় নেগেটিভ হয় আইদার, অথবা হাইয়েস্ট কি হইতে পারে জিরো হইতে পারে। তার মানে কখন ইলেকট্রনের এনার্জি জিরো হবে, যখন n ইকুয়ালস টু ইনফিনিটি, মানে ইনফিনিটিতম কক্ষপথে ইলেকট্রনের এনার্জি হবে, অসীম দূরত্বে ইলেকট্রনের এনার্জি হবে জিরো। আর ইলেকট্রনের এটা মাঝে মাঝে এক্সপ্লেন করতে বলে যে ইলেকট্রনের শক্তি কেন নেগেটিভ ধরা হয়, ইলেকট্রনের এনার্জি কেন হাইয়েস্ট এনার্জি জিরো, আর এছাড়া কেন এনার্জি নেগেটিভ ধরা হয়। এটার কারণ হলো ভাইয়া ইলেকট্রনের এনার্জি তখনই নেগেটিভ ধরা হয় যখন এটা নিউক্লিয়াসের প্রভাব থেকে মুক্ত থাকে, কথা বুঝতে পারছো? তাহলে নিউক্লিয়াসের প্রভাব থেকে ইলেকট্রন কখন মুক্ত থাকবে, যখন নিউক্লিয়াস থেকে ইনফিনিট দূরত্ব থাকবে, মানে ইনফিনিটতম কক্ষপথ থাকবে, তাই না? তখন সে নিউক্লিয়াসের প্রভাব থেকে মুক্ত থাকবে। আমি তোমার একটু বুঝাই, ধরো এটা নিউক্লিয়াস, নিউক্লিয়াস তো ভাইয়া পজিটিভ চার্জ, সো এটা নিউক্লিয়াস। সো নিউক্লিয়াসের ধরো প্রভাব বলয়, আমরা তো জানি ভাইয়া পজিটিভ চার্জের মানে ইলেকট্রিক ফিল্ডের বিস্তৃতি কি অসীম না? সো নিউক্লিয়াসের বিস্তৃতি তো অসীম, তাহলে ধরে নিলাম তাও এটা হলো অসীমের মাত্রা, ধরে নিলাম যে নিউক্লিয়াসের প্রভাবটা এই পর্যন্ত খাটে, এই বলয় পর্যন্ত খাটে। এই বলয়ের আন্ডারে যদি কোনো ইলেকট্রন থাকে, মানে এই পয়েন্টে যদি কোনো ইলেকট্রন থাকে, তাহলে এটা নিউক্লিয়াসের প্রভাবে কি করে আকর্ষিত হয়, আর ইলেকট্রনের গতিশক্তি থাকলে এটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরা শুরু করে, ঠিক আছে। তাহলে এটা হলো নিউক্লিয়াস, এটা হলো নিউক্লিয়াসের সিস্টেম, ঠিক আছে। এখন ইলেকট্রন যদি ভাই এইখানে থাকে তাহলে কি সে নিউক্লিয়াসে এই সিস্টেমের বাইরে না, তাহলে কি অসীম দূরত্বে, তাহলে কি প্রভাব থেকে কি মুক্ত। যখন সে প্রভাব থেকে মুক্ত তখন তার এনার্জি জিরো, এটারই কনভেনশনাল ধরা হয়, ঠিক আছে। আচ্ছা তাহলে যখন নাকি সে কাছাকাছি আসবে, এই জায়গায় কাছাকাছি আসবে মানে সিস্টেমের ভিতরে ঢুকবে, তখন কেন তার এনার্জি নেগেটিভ হয়, এটার কারণ হলো ভাই সিস্টেমের ভিতরে যখন ঢুকে
তখন এটা কার সিস্টেম? নিউক্লিয়াসের সিস্টেম। নিউক্লিয়াস কি করে? ওরে ফোর্স মানে এইভাবে টানে, টানার কারণে ও কি করে? এইভাবে ঘুরে। তো এই ঘুরার কারণে কি হয় ভাইয়া? নিউক্লিয়াসের আকর্ষণের কারণে ইলেকট্রন যে ঘুরে, এই ঘুরার কারণে কি ওয়ার্ক ডান হয় না বলো তো ভাইয়া? ওয়ার্ক ডান যখন সিস্টেম, এটা কি নিউক্লিয়াস না? নিউক্লিয়াসের সিস্টেম না? সিস্টেম যখন নিজে কাজ করে তখন সিস্টেমের এনার্জি কি কমে না বাড়ে? হ্যাঁ, থার্মোডাইনামিক্সে পড়ছো না? কমবে। তাহলে দেখো এখানে নিউক্লিয়াসের সিস্টেম, নিউক্লিয়াস ইলেকট্রনের টান দিয়ে ঘুরাইতেছে, তাহলে ওয়ার্ক ডান করতেছে, সিস্টেম নিজে কাজ করতেছে, তাহলে এনার্জি কি হইব বলো? শক্তি ব্যয় হইব। এই কারণে কি হবে? জিরো থেকে যাই করো ওই শক্তি ব্যয়ের কারণে এটা কি হবে? নেগেটিভ। কারণ আমি কি অসীম ডিস্টেন্সে এনার্জি কি ধরছি? জিরো ধরছি। ঠিক আছে, তাহলে এটা কিন্তু একটা এমসিকিউ যে কখন ইলেকট্রনের এনার্জি জিরো হয়। অ্যান্সার হলো অসীমতম কক্ষপথে ইলেকট্রনের এনার্জি জিরো হয়। আরও একটা এমসিকিউ কি, ইলেকট্রনের এনার্জি কেন নেগেটিভ ধরা হয়? অ্যান্সার হইল নিউক্লিয়াস ইলেকট্রনের টাইনা যে ঘুরায় এর কারণে ওয়ার্ক ডান হয়, সিস্টেম দ্বারা ওয়ার্ক ডান হয়, এই কারণে কি হয়? ইলেকট্রনের শক্তি মানে সিস্টেমের শক্তি বহায়, এই কারণে ইলেকট্রনের এনার্জি কি হয়ে যায়? নেগেটিভ হয়ে যায়। কথা বুঝতে পারছো? আর মেইন কথা হলো অসীম দূরত্বে জিরো ধরা হয়, এই কারণেই ধরো কনভেনশনালি কাছে আসলেই নেগেটিভ ধরা হয়। ইলেকট্রনের এনার্জি কখন জিরো? যখন সে নিউক্লিয়াসের প্রভাব থেকে মুক্ত। ঠিক আছে, এই কথাগুলো মনে রাখবা। আচ্ছা এখন আসো তো ভাইয়া, এটা একটু এটার কোশ্চেনের আনসার দাও তো। কোন মানের শক্তি ইলেকট্রন গ্রহণ করতে পারবে না বলো তো? কোন মানের শক্তি ইলেকট্রন গ্রহণ করতে পারবে না? বাইর করো এটা। বলো না, আনসারটা বলো। একটাও তো হওয়ার কথা না। কেন? এটার আনসার হবে এটা, এটা খুবই ইজি ভাইয়া। দেখো আমি তোমার বলি কোন মানের শক্তি গ্রহণ করতে পারবো না। দেখো ভাইয়া, দেখো কক্ষপথের রেডি মানে কক্ষপথ কি ফিক্স না? কক্ষপথ তো ফিক্স, তুমি আগে এই কনসেপ্টটা বুঝো। তাহলে ইলেকট্রন আইদার এনার্জি অ্যাবজর্ব করে এইখানে এই পয়েন্টে যাইতে পারবো, অথবা এনার্জি তোমার বিকিরণ করে আবার এই পয়েন্টে আসতে পারবো। এই পয়েন্টে কি আসা ইলেকট্রনের সম্ভব এই মাঝখানে? হ্যাঁ, এটার কাহিনী এখন তুমি দেখো, অপশন খুবই ইজি। তুমি দেখো এই যে এটার জন্য আমি আনছি, দাঁড়াও। এই যে দেখো ভাইয়া, তুমি প্রথম কক্ষপথের শক্তি কত পাইছো? 13.6। দ্বিতীয় কক্ষপথের শক্তি কত পাইছো? তৃতীয় কক্ষপথ, এই চতুর্থ কক্ষপথ, চারটা কে এলিমেন্ট পর্যন্ত ধরো একটু 13.6 থেকেই তুমি বাইর করতে পারবা। ঠিক আছে, ইজি জিনিস। 13.6 ডিভাইড বাই n স্কোয়ার। ঠিক আছে, এটা করলেই তোমার বের হয়ে যাবো। তো এখন ভাইয়া দেখো এই 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 ডিস্টেন্সে কি সম্ভব, মানে এই পার্থক্য কি গেইন করা সম্ভব? এই ডেলি কি পসিবল নাকি? এই ডেলি কত বাইর হয়? 13.6 মাইনাস 3.4 কত বাইর হয় বলো তো? 10.2 হবে। তাহলে দেখো 10.2 আনসারে আছে, তাহলে এটা বাদ। এই ইলেকট্রনের শক্তি গ্রহণ করতে পারবে, তাই না? কারণ এই ডেলি কি পসিবল। আমার কথা কি বুঝতে পারছো? না, মানগুলো আমি জাস্ট একটা ট্রিক কোশ্চেন দিছি, এটা বুঝার দিকে। তো তোমরা ভাবতে পারতেছো কিনা, ভাবতে পারতেছো না কিনা এটা বলো। আচ্ছা, তারপরে ভাই দেখো এই এনার্জি, এই জায়গা থেকে এই এনার্জি পসিবল, এই জায়গা থেকে এই এনার্জিও পসিবল। তো সব মাইনাস টাইনাস কইরা দেখবা যে আসলে এই এনার্জি কখনো পসিবল হয় না। এই যে তোমার 1.5 কেন? কারণ 1.5 একটা নিজের মানে শক্তি স্তরই হইলো মানে একটা 1.5 এর শক্তি স্তরই আছে। সো তুমি যদি এখান থেকে এনে জাম্প করো মানে কোনো জায়গা থেকেই এটার মানে এনার্জি ডিফারেন্স ডেল ই কখনোই 1.5 আসতে পারবে না। ঠিক আছে, বুঝতে পারছো এটা সবাই? বলো তো। আহনাব বুঝতে পারছো? আহনাব বুঝতে পারছো? জি ভাইয়া। আরেফিন আচ্ছা, আবরার বুঝছে। আচ্ছা, এবার আসো ভাই অ্যাটমিক স্পেকট্রাম কেমনে বাইর করি। দেখো হাইড্রোজেন গ্যাসের উপরে তুমি হোয়াইট লাইট ফালাইছো। হোয়াইট লাইট ফালানোর পর এই লাইটের একটা স্পেকট্রাম বাই করছো।
বাইর করে দেখছো যে কিছু কিছু লাইন মিসিং, কি কি লাইন মিসিং হইতে পারে ভাইয়া? লাল একটা লাইন মিসিং থাকবো, তাই না? তারপরে আসমানি একটা লাইন মিসিং থাকবো, তারপরে ব্লু একটা লাইন মিসিং থাকবো, বেগুনি একটা লাইন মিসিং থাকবো, ঠিক আছে? সো এই যে ভাইয়া এই মিসিং বর্ণালীওয়ালা এইটারে কি বলে বলো তো? এটারে কোন বর্ণালী বলে? এটারে কি শোষণ বর্ণালী বলে না বিকিরণ বর্ণালী বলে? হ্যাঁ, এটা হলো শোষণ বর্ণালী, ঠিক আছে? আচ্ছা, বিকিরণ বর্ণালী পাইতে হলে কি করা লাগবে? তুমি কি সাদা আলো ফালাবা? বিকিরণ বর্ণালী পাইতে হলে তোমার ইলেকট্রিক ভোল্টেজ প্রয়োগ করা লাগবে অথবা হিট দেওয়া লাগবে। কেন? তুমি যদি ইলেকট্রিক ভোল্টেজ প্রয়োগ করো বা হিট দাও, তাহলে হাইড্রোজেন আগে হাইড্রোজেন গ্যাস থেকে এরকম আলাদা হইব, আলাদা হয়ে পরে হাইড্রোজেন আয়নে কনভার্ট হইব, ঠিক আছে? হাইড্রোজেন আয়ন কনভার্ট হয়ে আবার হাইড্রোজেনে কনভার্ট হইব, মানে বুঝাইতেছি, তখন গ্যাস থেকে আলাদা হইয়া তারপরে কি হইব, এই যে হাইড্রোজেন, এই হাইড্রোজেনের ইলেকট্রন যা আছে জাম্প করে উপরের শক্তি স্তরে যাইব, আবার নিচের শক্তি স্তরে যাইব, তখন একটা বিকিরণ বাইরে হইব। এই বিকিরণের মধ্যে তুমি এই যে বিকিরণ বর্ণালী পাবা। এই বিকিরণ বর্ণালী এটারে বলে বিকিরণ বর্ণালী, বা এটারে কি বলে তোমার ইসে কি বলে, এমিশন স্পেকট্রাম বা বিকিরণ বর্ণালী। এই বিকিরণ বর্ণালীটা কি ধরনের ভাইয়া? এটা কি বিচ্ছিন্ন না অবিচ্ছিন্ন? বলো না, বিচ্ছিন্ন না অবিচ্ছিন্ন? বিচ্ছিন্ন বা ডিসক্রিট এমিশন স্পেকট্রাম, ঠিক আছে? আচ্ছা, তো এইগুলা হাইড্রোজেন বর্ণালী আর হালকা বুঝাই দিয়েছি, হাইড্রোজেন বর্ণালী আরও পড়ামু। আচ্ছা, এখানে একটা কোয়েশ্চেন আছে, 2 মিনিটে এটা সলভ করো। হাইড্রোজেনের ইলেকট্রন ফার্স্ট থেকে সেকেন্ড শক্তি স্তরে যেতে কি পরিমাণ শক্তি শোষণ করবে আর ওই শক্তির ওয়েভলেন্থ কত বের হবে? বাইর করো তো। আচ্ছা, আমি একটু বইলা দিই, এখানে কি পরিমাণ শক্তি শোষণ করবে এটা তো বাইর করতেই পারবা, ঠিক আছে? মানে ডেলি তোমার বাইর করতে হইব, তাই না? ডেলি, হ্যাঁ, ডেলি তোমার কি, ডেলি হলো প্রথম কত, এটা কি ফার্স্ট থেকে সেকেন্ড বলছে, তাহলে সেকেন্ড শক্তি স্তর E2 মাইনাস E1। E2 এর মান তুমি জানো, E2 এর মান কত বলো তো? 3.4 পাইছো না? 3.4 পাইছো, মাইনাস মাইনাস প্লাস কি 13.6, আনসার কত আসে তুমি জানো? কত আসে বলো তো? 10.2 আসে মাইনাস, তাহলে এটা হলো ডেলি। তাহলে ডেলি হলো 10.2 ইলেকট্রন ভোল্ট আসবে, ঠিক আছে? তাহলে ডেলি বাইর করা তো ইজি। এবার আসো ভাই, ল্যামডা কেমনে বাইর করবা? ল্যামডা বাইর করার একটা শর্টকাট আছে। ল্যামডা বাইর করার শর্টকাট হলো ভাইয়া 12375, মনে রাখবা 12375 ডিভাইড বাই ল্যামডা। এই জায়গায় ই ধরবা ইলেকট্রন ভোল্টে, ল্যামডা ধরবা অ্যামস্ট্রংয়ে, ঠিক আছে? 12375 ডিভাইড বাই ল্যামডা, এখানে ই ধরবা ইলেকট্রন ভোল্টে, ল্যামডা ধরবা অ্যামস্ট্রংয়ে। এখন তোমার কত আসছে? ই আসছে হলো তোমার 10.2 বা 10, ধরো তোমার 10.2 আসছে বা 10 আসছে, যেটাই হোক, ধরো ই আসছে 10, তাহলে 10 রে তুমি এখান দিয়ে ভাগ করলে তুমি এই জায়গায় কিন্তু ল্যামডাটা পাওয়া যাবা। কিসে পাবা ভাইয়া? কোন এককে পাবা? অ্যামস্ট্রংয়ে পাবা। তাহলে তুমি এটা 10 দিয়ে ভাগ করো, 123.7.5, ঠিক আছে? এটা হলো কি এত অ্যামস্ট্রং, এই হলো তোমার আনসার, ঠিক আছে? এটা হলো এত অ্যামস্ট্রং। আচ্ছা, তাহলে এটা হলো ভাই শর্টকাট, এই শর্টকাটটা মনে রাখবা। সমস্যা নাই, আমি সময়টা কিছু সাজেশন নিয়ে নিচ্ছি। আপনি এর আগে না না, সমস্যা নাই, আমি আগেই ছেড়ে দিব, আমার বাসায় যাইতে হইব না, চুরি হয়ে যাবো তো। আপনার কম্পিউটার আমার দিয়ে দেন, তাহলে আপনার কম্পিউটার মানে দামি, আমি লেগে যাবো। কই ভাই? আমরা এটা কই, আমরা অ্যাডমিট দিতে হইব তো আমার। তাহলে বুঝছো, শর্টকাটটা বুঝছো? 123
75 ডিভাইডেড বাই ল্যামডা, এইটাই কিসে ইলেকট্রন ভোল্টে, আর এটা কি অ্যামস্ট্রংয়ে, ঠিক আছে। আচ্ছা এইখানে ভাই আরেকটা ইকুয়েশন আছে যেটা দিয়ে তোমরা সলভ করতে পারবা, ইকুয়েশনটা এটা মনে হয় শিখছো, ল্যামডা ইকুয়ালস টু, হ্যাঁ হ্যাঁ, 1 বাই ল্যামডা ইকুয়ালস টু আর এইচ 1 বাই এন ফাইনাল মাইনাস 1 বাই সরি 1 ইনিশিয়াল এন ফাইনাল স্কোয়ার স্কোয়ার। তো এটা হলো রিডবার্গের ইকুয়েশন। এইটার মান ভ্যালুটা মনে রাখবা, এটার ভ্যালুটা মনে রাখতে হবে, ঠিক আছে। কিন্তু আমি এইগুলোর ম্যাথ করার লেগে আমি এই শর্টকাট কিছু দিয়ে দিতেছি, ঠিক আছে। দেখো এটার মান তোমার মনে রাখতে হবে, রিডবার্গ ধ্রুবকের মান তোমার মনে রাখতে হবে, ঠিক আছে। এখন ভাইয়া আমি তোমারে কিছু দিয়ে দিতেছি, মানে শর্টকাট দিয়ে দিতেছি। শর্টকাটটা মনে রাখবা যে তোমার একটা জিনিস মনে রাখবা যে 1/r এর ভ্যালু কত, 1/r এর ভ্যালু হইলো কত ভাইয়া, পোরশে 911, ঠিক আছে, 911 অ্যামস্ট্রং, ঠিক আছে। 1/r এর ভ্যালু হইলো 911 অ্যামস্ট্রং। দেখো এখান থেকে কিন্তু তুমি এটা ইজিলি বাইর করতে পারো যে প্রথম শক্তিস্তর থেকে সেকেন্ড শক্তিস্তরে যেতে কি পরিমাণ শক্তি শোষণ করবে। তাহলে দেখো প্রথম শক্তিস্তর মানে এটা কি, ধরো আচ্ছা আমি বললাম যে সেকেন্ড শক্তিস্তর থেকে প্রথম শক্তিস্তরে কি পরিমাণে শক্তি বিকিরণ করবে, ওটা ল্যামডা কি। তো এখন দেখো এটা কি হইব ভাইয়া, এটা হইব কি তোমার, এটা কি ফার্স্ট, হ্যাঁ এটা হলো ফার্স্ট শেল 1 স্কোয়ার টু 4, ঠিক আছে। এটা আসলে তারপরে কি হয় ভাইয়া বলো তো, বলো কি হয়, 1 বাই ল্যামডা ইকুয়ালস টু এটা কত 1 মাইনাস 3/4 হবে, তাই না। কারণ কি 4 নিচে, তারপরে উপরে কি 4 আর নিচে হইলো তোমার এই তো 4 মাইনাস 3, 4 মাইনাস 1 3, ঠিক আছে 3/4। এখন ভাইয়া দেখো একটা জিনিস খেয়াল করো, তাহলে ল্যামডা ইকুয়ালস টু কি দাঁড়ায় বলো তো, ল্যামডা ইকুয়ালস টু দাঁড়ায় 1/r ইন্টু 4/3 না, বলো দাঁড়ায় কিনা বলো। তাহলে 1/r এর ভ্যালু তুমি জানো, 1/r এর ভ্যালু কত, 911 ইন্টু 4/3, এটা গুণ কইরা ভাগ কইরা ইজিলি তোমার ভ্যালু এসে পড়বে, ঠিক আছে। তোমার এখন একটা কোশ্চেন করিবে, একটা কোশ্চেনের আনসার দাও তোমরা। সেটা হলো তোমরা আমারে বলো যে এই যে ভাইয়া তোমার উচ্চতর শক্তিস্তর থেকে নিম্নতর শক্তিস্তরে নামলে তো শক্তির বিকিরণ ঘটে, তাই না। শক্তি যত বেশি হবে তরঙ্গ দৈর্ঘ্য তত কী হবে বলো তো, কম হবে, তাই না। তো এই যে শক্তির বিকিরণ, এই শক্তির বিকিরণে লোয়েস্ট পসিবল তরঙ্গ দৈর্ঘ্য কত, খুবই ইজি না ভাইয়া। দেখো লোয়েস্ট পসিবল তরঙ্গ দৈর্ঘ্য কখন হবে, যখন এনার্জির বিকিরণ সবচেয়ে বেশি হবে। এনার্জির বিকিরণ কখন বেশি হবে, যখন নাকি এন ইনফিনিটি থেকে ইলেকট্রন জাম্প করে কি আসবে, এন 1-এ আসবে নাকি। এন ইনফিনিটি থেকে ইলেকট্রন যখন জাম্প করে এন 1-এ আসবে, তাহলে এন ইনিশিয়াল যখন থাকবে ইনফিনিটি আর এন কি ফাইনাল যখন থাকবে 1, তখন কি হবে বলো, এন ইনিশিয়াল যখন থাকবে ইনফিনিটি আর এন ফাইনাল যখন থাকবে 1, তখন সে না তোমার কি হবে, শক্তির বিকিরণ সবচেয়ে হাইয়েস্ট হবে আর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কি হবে, লোয়েস্ট হবে। বুঝতে পারছো আমার কথা, কোশ্চেন বুঝতে পারছো। এবার দেখো আনসার বাইর করি, লোয়েস্ট পসিবল তরঙ্গ দৈর্ঘ্য হাইয়েস্ট কতটুকু, মানে লোয়েস্ট পসিবল তরঙ্গ দৈর্ঘ্য কি হইব। তাহলে দেখো 1/λ বাইর করো, এন ফাইনাল কি হয়েছে 1, তাহলে 1 মাইনাস এন ইনিশিয়াল কি 1/n ইনিশিয়াল হলো ইনফিনিটি স্কোয়ার, ইনফিনিটি স্কোয়ারের ভ্যালু মানে 1/ইনফিনিটি স্কোয়ারের ভ্যালু কত আসে, 0 আসে। তাহলে এটা কি অ্যাকচুয়ালি কি আসে, ল্যামডা ইকুয়ালস টু কি 1/r আসে, তাই না। দেখো তো ল্যামডা ইকুয়ালস টু 1/r আসে, তাহলে এটা আনসার কত আসে ভাই ল্যামডার, 911 অ্যামস্ট্রং। তাহলে ভাই এই 911 অ্যামস্ট্রংই, হ্যাঁ এই 911 অ্যামস্ট্রংই হইল লোয়েস্ট পসিবল কি তরঙ্গ দৈর্ঘ্য। আমার কথা কি বুঝতে পারছো, লোয়েস্ট পসিবল তরঙ্গ দৈর্ঘ্য হলো এটা। এবার হাইয়েস্ট পসিবল তরঙ্গ দৈর্ঘ্য কত হইতে পারে বলো, হাইয়েস্ট পসিবল তরঙ্গ দৈর্ঘ্য কখন হইব বলো তো, যখন তোমার না হাইয়েস্ট পসিবল তরঙ্গ দৈর্ঘ্য হবে যখন নাকি
হাইয়েস্ট পসিবল তরঙ্গ দৈর্ঘ্য আসলে যে কোনো কিছু হইতে পারে নাকি? হাইয়েস্ট পসিবল তরঙ্গ দৈর্ঘ্য যে কোনো কিছু হইতে পারে, বাট লোয়েস্ট পসিবল ওয়েভলেন্থ বাইর করা পসিবল। হাইয়েস্ট পসিবল ওয়েভলেন্থ বাইর করা আসলে সম্ভব না, কারণ ইনফিনিটি থেকে ইনফিনিটি -1-এ জাম্প করতে পারে, ওইটা হাইয়েস্ট পসিবল হইতে পারে, ঠিক আছে? ইনফিনিটি থেকে ইনফিনিটি -1, ঠিক আছে? আমরা তো জানি না যে ইনফিনিটিতম শক্তি স্তরের ওই এরিয়াতে তোমার এনার্জির গ্যাপ কত, সো ওইটা আমরা জানি না, কিন্তু আমরা লোয়েস্ট পসিবল ওয়েভলেন্থ এবং হাইয়েস্ট পসিবল এনার্জি আমরা বাইর করতে পারি। কেমনে বাইর করবো? ইনফিনিটি n=ইনফিনিটি থেকে যদি n=1-এ জাম্প করে, তাহলে এটা হলো হাইয়েস্ট এনার্জি থাকবো হাইয়েস্ট, আর ল্যামডা থাকবো সবচেয়ে লোয়েস্ট, ঠিক আছে? আচ্ছা, ওকে ভাইয়া, দেখো হাইড্রোজেন স্পেকট্রাম আছে ভাইয়া, লাইমেন, বামার, প্যাশেন, ব্র্যাকেট, ফ্রান্ড, হামফ্রিস, এগুলো তো পারো না? যে কোনো শক্তি স্তর থেকে যদি ফাইনালি ইলেকট্রন কই আসে ভাইয়া বলো তো? প্রথম শক্তি স্তরে আসে লাইমেন। যে কোনো শক্তি স্তর ইনফিনিটিতম শক্তি স্তর থেকে যদি প্রথম শক্তি স্তরে আসে, ইনফিনিটিতম শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি, বামার, তৃতীয় প্যাশেন, ব্র্যাকেট, ফান্ড, এগুলা। এখন আসো ভাইয়া, আমি একটু জিজ্ঞেস করি, বলো তো লাইমেন সিরিজটা কোন ইসে পড়ে, কোন রেঞ্জে পড়ে? ইউভি, ভিজিবল নাকি কি ইনফ্রারেড, কোনটা? বলো। ইউভিতে পড়ে, বামার হইলো ভিজিবল, বাকিগুলা কি সব ইনফ্রারেড, এগুলো তো জানো নাকি? এর বেশি প্রশ্ন এখান থেকে হওয়ার কথা না, এর বেশি প্রশ্ন এখান থেকে হওয়ার কথা না, ঠিক আছে? এর বেশি প্রশ্ন হবে না। আচ্ছা, এখন আসো যে দেখো একটা কোশ্চেন না দিছি যে চতুর্থ শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে ইলেকট্রন জাম্প করলে কয়টা লাইন অফ স্পেকট্রাম পাওয়া যাবে? এটা একটু সলভ করো তো, আমার একটু জানাও তো, কয়টা লাইন অফ স্পেকট্রাম পাওয়া যাবে, মানে বর্ণালী রেখায় কয়টি রেখা পাওয়া যাবে বলো? যেটা আসে 4 × 3/2 6 6টা পাওয়া যাবে, ভেরি গুড। দেখো ভাইয়া, আমি তোমার এখানে বুঝাই, সেটা হইলো বোট, এটার ফর্মুলাটাও জানে। শোনো, দেখো এটা হলো ফোর্থ শেল, এটা থার্ড, এটা 2, এটা 1। তাহলে প্রথম এটা হলো কি, ইলেকট্রন এখানে আছে, তাহলে ইলেকট্রন এই 1 নাম্বার শক্তি স্তরে ধরো একবারে ডাইরেক্ট আসতে পারে, আবার এইখানে আইসা বাকিটুকু আসতে পারে, আবার এইটুকু আইসা এইটুকু আসতে পারে, তাই না? আবার এইটুকু আইসা এইটুকু আইসা এইটুকু আসতে পারে, এইভাবেও আসতে পারে, মানে এই 4টা প্যাটার্নে আসতে পারে। তাহলে এইগুলো বর্ণালী রেখা পাওয়া যাবে। তাহলে দেখো তো ভাই, কি বর্ণালী রেখা পাওয়া যাবে? দেখো এখানে একটা পাওয়া গেছে 1, এই জায়গায় 2, এই জায়গায় 3, এই জায়গায় 4, এই জায়গায় 5, এই জায়গায় কি 6 দিব? কারণ এই 2-রে কিন্তু আমি যা কাউন্ট করছি এটা কিন্তু সেম, তাহলে এটা নিমু না। আবার এটা কিন্তু কাউন্ট করা যায় 6, কিন্তু 7 কি কাউন্ট করবো ভাইয়া? না, কারণ কি এই 5-রে যা কাউন্ট করছি আর 7 কিন্তু সেম, তাহলে এটা কাউন্ট করব না, তাহলে আলটিমেটলি 6 আসে, ঠিক আছে? এখন তুমি তো এমনি বাইর করতে পারবে না, এটা একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা কি ভাইয়া? ফর্মুলাটা হইলো এই যে বর্ণালী রেখা বাইর করার ফর্মুলা, n2 - n1 + 1/2। কথা বুঝতে পারছো? তাহলে এইটা করলে যে কোনো কিছু আসবে, যেমন আমি ফোর্থ বলছি না, তাহলে দেখো n2 মানে কি, এখানে কি ফোর্থ থেকে ও কি আসছে, হ্যাঁ, তাহলে 4 - 1 মানে 4, না 4 - 1 মানে 3, ঠিক আছে? তারপর দাঁড়াও আমি তোমার একটু ভালো মতো দেখাই, একটু ডিসওরিয়েন্টেড লাগতেছে। 4 - 1, তারপরে এটা কি 4 - 1 + 1, সো 3 × 4 / 2, তাহলে 12/2 = 6। এটা বলছিলাম ওটা আসলে মানে ফার্স্ট সেলে চলে আসবে আর কি। এখন তুমি কি এই ফর্মুলা বলছিলা নাকি অন্যটা বলছিলা? তুমি না একটু ফার্স্ট সেলে ডিরেক্ট জন্য, মানে যদি ফার্স্ট সেলে আসে না, আপনি যদি n1 1 বসান তাহলে কি হবে? আপনি ওটা কি ফার্স্ট সেলে চলে আসবে আর কি, যে কোনো সেল থেকে ফার্স্ট সেলের জন্য, কিন্তু এটা কিন্তু যদি বলতো যে চতুর্থ থেকে দ্বিতীয় শক্তি স্তর, তাহলে কি তোমারটা মিলতো? আচ্ছা, তাহলে এটা পড়ো তাহলে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, তারপর আসো, এখন আসো ভাইয়া ডি ব্রগলির হাইপোথেসিস, এগুলা জানো ভাইয়া? ডি ব্রগলি কি করছে, ডি ব্রগলি কি বলছে বলো তো? ডি ব্রগলি, আচ্ছা একটা বলি যে প্রত্যেকটি বস্তুর কণা ধর্ম, তরঙ্গ ধর্ম আছে, এই কথাটা কি ডি ব্রগলি বলছে? এটা কি ট্রু না ফলস? প্রত্যেকটি বস্তুর কণা ধর্ম, তরঙ্গ ধর্ম আছে, বলো। না, ও যদি এখানে যদি তোমার ইসের মধ্যে মুভিং বস্তু না থাকে, তাহলে এটা ফলস, ঠিক আছে? মুভিং অবজেক্ট থাকতে হবে, মুভিং অবজেক্টের ডুয়াল নেচার আছে, ঠিক আছে? আচ্ছা, লাইটের কণা ধর্ম, তরঙ্গ ধর্ম আছে, এটা কে বলছে বলো তো?
ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা লাইটের কণা ধর্ম তরঙ্গ ধর্ম আছে। এটা কি বলছে? এটা কি ডি ব্রগলি বলছে? না, এটা বলছে ম্যাক্স প্ল্যাঙ্ক। হ্যাঁ, প্ল্যাঙ্ক বলছে, তার কোয়ান্টাম থিওরিতে বলছে যে কণা ধর্ম তরঙ্গ ধর্ম লাইটের আছে, কিন্তু এভরি মুভিং অবজেক্টের কণা ধর্ম তরঙ্গ ধর্ম আছে, এটা বলছে ডি ব্রগলি। ও কিছু করে নাই ভাইয়া, ও হইলো এই পার্টিকেলের একটা ইকুয়েশন নিছে আইনস্টাইনের কাছ থেকে, আর তোমার এইটার ইকুয়েশন নিছে হইলো প্ল্যাঙ্কের কাছ থেকে, নিয়ে দুইটারে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড করছে। লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড করলে তোমার কি আইব, এটা এমসি স্কোয়ার, তাহলে এমসি মানে কি এমভি, মানে এর পি আসবো এমসি, এম ইন্টু সি মানে কি ভরবেগ, ভর ইন্টু বেগ, আলোর বেগ নিচে পি আসবো, আর সি মানে ধরো আমি ভি ধরলাম, তাহলে পি ভি ইকুয়ালস টু, আচ্ছা এইচ সি বাই ল্যামডা কইরা দেয় এটারে, এইচ সি বাই, আচ্ছা তাহলে তো হুদাই আমি এটারে কি করলাম, তো ওই তো রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড কইরা এম সি ইন্টু সি দিয়ে এইচ সি বাই ল্যামডা, সি সি কাটা, এম সি মানে পি, ঠিক আছে, আর ইকুয়ালস টু কি এইচ ল্যামডা, এইচ বাই ল্যামডা। তাহলে ভাইয়া এখানে পি কি নির্দেশ করে? কণা ধর্ম। ল্যামডা কি নির্দেশ করে ভাইয়া? তরঙ্গ ধর্ম। ঠিক আছে, এটাই হলো ডি ব্রগলি বলছে। কোশ্চেন এটা না, কোশ্চেন হলো ভাইয়া ডি ব্রগলির প্রিন্সিপাল খাটায় একটা যন্ত্র তৈরি করা হয়, তুমি কি জানো এই যন্ত্রটার নাম কি? ইলেকট্রন মাইক্রোস্কোপ তৈরি করা হয় ডি ব্রগলির প্রিন্সিপাল খাটায়। ঠিক আছে, ইলেকট্রন মাইক্রোস্কোপ, ইলেকট্রনের তরঙ্গ ধর্মকে কাজে লাগিয়ে ইলেকট্রন মাইক্রোস্কোপ তৈরি করা হয়। ঠিক আছে, আচ্ছা এবার কোনো ইলেকট্রনের গতিশক্তি এক্স হইলে এটার তরঙ্গ দৈর্ঘ্যের রাশিমালা চাইছে। কি চাইছে? রাশিমালা। পারবা না ভাইয়া বলো তো? দেখো তোমরা জানো গতিশক্তি এক্স ইকুয়ালস টু কি? গতিশক্তি ধরো এক্স, এক্স কে লিখি আমি কাইনেটিক এনার্জি, এক্স ইকুয়ালস টু কি ভাইয়া? পি স্কোয়ার বাই 2m। তাহলে পি ইকুয়ালস টু কি হইব ভাইয়া? 2m এক্স রুট ওভার। এবারে এই পি রে এখানে বহাই দাও, তাহলে ল্যামডা ইকুয়ালস টু কি? এইচ বাই রুট ওভার 2m ইন্টু গতিশক্তি, মানে এক্স মানে গতিশক্তি ইন্টু গতিশক্তি। ঠিক আছে, সো এই জিনিসটা হলো রাশিমালা, চাইলে আর কি করে দিতে পারবা। ঠিক আছে, আচ্ছা এরপর আসো হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি, এগুলা ভাই পারো। কোনো কোনার অবস্থান ও ভরবেগ একই সাথে সাইমুলটেনিয়াসলি সঠিকভাবে নির্ণয় করা যায় না। ডেল এক্স, আচ্ছা এইচ বাই টোয়াইস পাইয়ের মানটা তোমরা মনে রাখবা। এইচ বাই টোয়াইস পাইয়ের মানটা কি জানো? ইজি। এইচ বাই টোয়াইস পাইয়ের মানটা তোমরা মনে রাখবা। এইচ বাই টোয়াইস পাইয়ের মানটা জানো? ইজি কিন্তু। এইচ বাই টোয়াইস পাইয়ের মান হলো 1.05 ইন্টু 10⁻³ জুল সেকেন্ড। বুঝতে পারছো? 1.05 ইন্টু 10⁻³ জুল সেকেন্ড। এটা মনে রাখলে তোমার করতে সবসময় ইজি হবে। ঠিক আছে, এইচ বাই টোয়াইস পাইয়ের মান, এটা এনএইচ বাই টোয়াইস পাই, ওই যে এল এরও হেনেও পাবা, এনেও পাবা। আচ্ছা ইফ পজিশন অফ ইলেকট্রন ইজ 1 অ্যামস্ট্রং, ফাইন্ড দ্য এরর অফ, এটা পারবা তো। দেখো ডেল পি আমি জানি, ডেল এক্স আমার কত করে দিছে? 1 অ্যামস্ট্রং। 1 অ্যামস্ট্রং মানে কি? -10 মিটার। ঠিক আছে, আমি মিটারে নিব সব কিছু, কারণ এইচ তো আমার মিটার নিতে হবে। এইচ বাই টোয়াইস পাই কত হবে? 1.05 ইন্টু 10⁻³ এখন এই 10 রে নিচে নিয়ে গেলেই তোমার ডেল পিটা বাইরে যাব। ডেল পি ইকুয়ালস টু কি? 1.05 ইন্টু 10⁻³ এবার 10⁻10 উপরে নিয়ে যাও 24 বাই দিব। 1.05 ইন্টু 10⁻24। ঠিক আছে, এটা হলো ডেল পি এর মান বাইরে দেবো। ঠিক আছে, আচ্ছা এরপর আসো ভাই ইফ দেখো তো এটা একটু পারো নাকি দেখো তো। ইফ এরর মেজারমেন্ট পি অ্যান্ড এক্স আর ইকুয়াল, ফাইন্ড দ্য এরর অফ পি। তাহলে পি আর এক্স যদি ইকুয়াল হয় তাহলে কি হবে? ডেল এক্স। তাহলে ডেল এক্স ইকুয়ালস টু ডেল পি হবে, ডেল পি ইকুয়ালস টু ডেল এক্স হবে, ইকুয়ালস টু এইচ বাই টোয়াইস পাই হবে। তাহলে কি? ডেল পি স্কোয়ার হবে, ইকুয়ালস টু এইচ বাই টোয়াইস পাই। হ্যাঁ, এই এইচ বাই টোয়াই পাই 1.05 10⁻³ জুল সেকেন্ড। বুঝতে পারছো? তাহলে ডেল পি এর মান কি হবে ভাইয়া? রুট ওভার এইচ বাই টোয়াইস পাই। ঠিক আছে, এই হলো তোমার রাশিমালা। এটা হলো রাশিমালা চাইবো, রুট ওভার কখনো চাইবো না। সীমাবদ্ধতা ভাইয়া পড়বা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সীমাবদ্ধতাটা পড়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর সীমাবদ্ধতা সবগুলা আমি একটু বলি একবারে বইলা যায়। শুধুমাত্র এক ইলেকট্রন বিশিষ্ট স্পিসির ক্ষেত্রে বর্ণালীর ব্যাখ্যা করতে পারে। কেন বহু ইলেকট্রন বিশিষ্ট স্পিসির ক্ষেত্রে ব্যাখ্যা করতে পারে না বলো তো? কারণ বহু ইলেকট্রন বিশিষ্ট স্পিসির ক্ষেত্রে ইলেকট্রন রিপালশনের একটা ফোর্স আইসা পড়ে। কথা বুঝতে পারছো? যার কারণে অলসো
আদার্স ইলেকট্রনের কিন্তু ম্যাগনেটিক মোমেন্টও থাকে, ঠিক আছে? সো ইলেকট্রন ইলেকট্রন ফোর্সের একটা রিপালশন আইসে পারে। কী রে মামা, কী অবস্থা? হ্যাঁ না ক্লাস, হ্যাঁ হ্যাঁ শুনতেছি, শোনো। তোমার কি কি বলতেছিলাম জানি যে ইলেকট্রনিক ম্যাগনেটিক মোমেন্টেরও বিষয় এসে পড়ে, তাই এটা হয় না, ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড হলো এখানে ইলেকট্রনকে পার্টিকেল হিসেবে ইমাজিন করা হয়েছে, মানে বোর কিন্তু পার্টিকেল হিসেবে ইমাজিন করছে। তাহলে এটা কার রুল ভায়োলেট করছে বলো তো? ডি ব্রগলি। লেখা দিতে পারে কে কার রুল, মানে কোন স্টেটমেন্টটা, মানে বোর মডেলের কোন স্টেটমেন্টটা ডি ব্রগলির এটা ভায়োলেট করছে। আচ্ছা, বোর মডেলে কি হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতিরে ভায়োলেট করছে নাকি করে নাই বলো তো? ইয়েস, কারণ কি এখানে ইলেকট্রনের অবস্থান ও ভরবেগ নির্ণয় করা যায়। অবস্থান কেমনে করছে? বোর কিন্তু রেডিয়াস বাইর করার ফর্মুলা দিয়ে দিছে, তাহলে অবস্থান ফিক্সড হয়ে গেল। ভরবেগ মানে কি? বেগ, ভেলোসিটি বাইর করার ফর্মুলা ভিএন কি ইকুয়ালস টু কি 2.18 ইন্টু 10⁻, কত পড়ছিলাম, 10⁻, কত 7 না 6 মেবি আই গেস। যাই হোক, এটা তোমার শর্টকাটটা দেখে নিও। হ্যাঁ, তাহলে দেখো এটা এটা মানে দুইটাই রেডিয়াস বেগ, তাহলে ভরবেগ দুইটাই বাইর করতে পারতেছে। তাহলে এটা হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতিরে সে ভায়োলেট করছে। প্রতিটি বর্ণালীতে সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়, এটা সে ব্যাখ্যা করতে পারে না। সূক্ষ্ম রেখায় বিভক্ত হয় মানে কি জানো? এই যে হাইড্রোজেন বর্ণালী আছে না, এই রেখাটারে তুমি যদি জুম করে দেখো, তাহলে তুমি কি দেখবা জানো? অনেকগুলা লাল লাল রেখা আছে, মানে অনেকগুলা কাছাকাছি লাল লাল রেখা মিলা এই পুরো একটা লাল রেখা তৈরি করছে। সো অনেকগুলা কাছাকাছি লাল লাল রেখা আছে, কথা বুঝতে পারছো? সো এই কারণে এখন এটার কারণটা কি? এটার কারণ হইলো ভাই ওই যে আমি বলতেছি, এটার কারণ তুমি জি ম্যান ইফেক্ট আর স্টার্ক ইফেক্ট পড়লেই বুঝা যাবে, ঠিক আছে? আচ্ছা দেখো, স্টার্ক ইফেক্ট মানে কি আর জি ম্যান ইফেক্ট মানে কি? এই জি ম্যান ইফেক্ট আর স্টার্ক ইফেক্ট ব্যাখ্যা করতে পারে না। স্টার্ক ইফেক্ট মানে কি জানো? ইলেকট্রিক ফিল্ডের প্রভাবে এই রেখাগুলা ভাগ হয়ে যাওয়ার কলে স্টার্ক। তোমার জাস্ট এটা মনে রাখতে হবে, ইলেকট্রিক ফিল্ডের প্রভাবে রেখাগুলা ভাগ হয়ে যাওয়ার বলে স্টার্ক ইফেক্ট। আর জি ম্যান মানে কি ভাইয়া? ম্যাগনেটিক ফিল্ডের প্রভাবে। আমি এটা মনে রাখতাম এমনি, টনি স্টার্ক তো ভাইয়া, মানে টনি স্টার্ক কি আয়রন ম্যান, ওর বুকের ভিতরে কি আছে বলো তো? একটা ইলেকট্রিক পাওয়ার সোর্স আছে না, এভাবে মনে রাখতাম। আর ম্যাগনেটিক ফিল্ডের ইফেক্টে কি হয়ে যায় ভাইয়া বলো তো? ভাগ হয়ে যায় কে? হলো জি ম্যান ইফেক্ট, হলো মানে ম্যাগনেটিক ফিল্ডের ইফেক্ট। এখন আমি একটা এক্সপ্লেন করি, ম্যাগনেটিক ফিল্ডের এফেক্টটা এক্সপ্লেন করি, তাহলে তুমি বুঝতে পারবা। দেখো ভাইয়া, দেখো আমি তোমার একটু বলি, ধরো 2s অরবিটাল আছে, 2p অরবিটাল আছে। 2p অরবিটালের মধ্যে কি 2px 2py 2pz আছে না ভাইয়া বলো তো? 3টা অরবিটাল আছে না? এই 3টা অরবিটালের প্রত্যেকটা শক্তি কি সমান নাকি অসমান? এখন ভাইয়া যদি আমি এইখানে একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড নাই, যদি আমি এই জায়গায় একটা ম্যাগনেটিক ফিল্ড মানে দেই, তাহলে কি হইব জানো? এই ম্যাগনেটিক ফিল্ড দেওয়ার কারণে এই 2p এর যে, এটা হলো নন ডিজেনারেট অবস্থা, মানে এখনও এটা হলো ডিজেনারেট অবস্থা, মানে 3টা সমান। কিন্তু ম্যাগনেটিক ফিল্ড দিলে এইটার এনার্জিটা স্প্লিট হয়ে কেউ এনার্জি লেভেল উপরে উঠে যাইব, কেউ এনার্জি লেভেল নিচে নাইমা যাইব। এইটার কারণেই ভাইয়া কি হয় জানো? এই যে এক্সট্রা যে আছে, এখন কথা হইলো যে ইলেকট্রন যদি এইখান থেকে এখানে আসে, তাহলে একটা রেখা তৈরি হইব, এইখান থেকে এখানে আসলে আরও একটা রেখা তৈরি হইব, এইখান থেকে এখানে আসলে আরও একটা রেখা তৈরি হইব। কিন্তু আগে কিন্তু একটাই রেখা তৈরি হইতেছিল, কিন্তু এই ম্যাগনেটিক ফিল্ডের স্প্লিটিংয়ের কারণে কি হয়েছে? এখন আরও সূক্ষ্ম রেখায় ভাগ হয়ে গেছে, কথা বুঝতে পারছো? এখন ভাইয়া এই স্প্লিটিংটা কেন হয় ভাইয়া? ম্যাগনেটিক ফিল্ড যখন দিমু, আমি ধরো একটা ম্যাগনেটিক ফিল্ড আমি এই বরাবর দিলাম, সাপোজ এই বরাবর আমি একটা ম্যাগনেটিক ফিল্ড দিলাম, ঠিক আছে? এখন বলো তো ভাইয়া, এই ম্যাগনেটিক ফিল্ডের প্রভাবে px অরবিটালটা যেভাবে রোটেট করবে, যতটুকু প্রভাব px এর উপরে পড়বে, pz এর উপরে কি সেম প্রভাব পড়বে নাকি ডিফারেন্ট? py এর উপরে কি সেম প্রভাব পড়বে? ডিফারেন্ট পড়বে। তাহলে px py আর pz এর উপরে ডিফারেন্ট প্রভাব পড়বে, যার কারণে এদের রোটেশনটাও কি হবে? ডিফারেন্ট হবে, কথা বুঝতে পারছো? রোটেশনটা যদি ডিফারেন্ট হয়, তাহলে ওয়ার্ক ডান কি হবে? ডিফারেন্ট হবে। ওয়ার্ক ডান ডিফারেন্ট হইলে এটার এনার্জি লেভেলও ডিফারেন্ট হয়ে যায়, কথা বুঝতে পারছো? তো এই হলো কাহিনী, ঠিক আছে? তো এটা হলো জি ম্যান ইফেক্ট। তো এরকম ইলেকট্রিক ফিল্ড ফারাইলেও সেম ইফেক্ট দেখা যায়, ওটা বলে স্টার্ক ইফেক্ট। আচ্ছা, এখন আসো শ্রোডিঞ্জারের ইকুয়েশনটা আমরা পড়ি, ঠিক আছে? শ্রোডিঞ্জারের ওয়েভ মেকানিক্যাল বা তরঙ্গ বলবিদ্যা সমীকরণ কি হয়েছে ভাইয়া বলো?
ইকুয়েশন কি মুখস্থ করা লাগবে? হ্যাঁ ইকুয়েশনটা মুখস্থ করা লাগবে, খালি ইকুয়েশনটা, আর কিচ্ছু পড়া লাগবে না। হ্যাঁ শ্রোডিঙ্গারের তরঙ্গ বলবিদ্যার সমীকরণটা দেখো, এটা হলো ইকুয়েশনটা। ইকুয়েশনটা ভাইয়া মুখস্থ করার মতো খালি এইটাই আছে, আর কিছু নাই, আর কিচ্ছু নাই। এই ই মাইনাস ভি সাই, এটা তোমার এই যে এই পার্টটুকু জাস্ট মুখস্থ। এছাড়া ভাইয়া দেখো এটা এক্স অক্ষের মানে মানে এক্স অক্ষরে ধইরা মানে কি বলে এটা ডিফারেন্সিয়েশন, এটার কি বইলে গেছি আমি, ওয়ার্ডটা কি হইব মানে এক্স অক্ষের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন নাকি এটা, হ্যাঁ সাপেক্ষে, হ্যাঁ হ্যাঁ। তো এটা দেখো, এটা ওয়াই অক্ষের সাপেক্ষে, এটা জেড অক্ষের সাপেক্ষে। সো এই তিনটা তোমার মনেই রাখবো। আচ্ছা এখন আমি তোমার বলি শ্রোডিঙ্গারের ইকুয়েশনটা মিন কি করে। দেখো ভাইয়া এটা খুবই কঠিন একটা জিনিস মিন করে, বাট আমি তোমারে বলি এটা হইলো, দেখো এক্স ওয়াই আর জেড অক্ষ কি ত্রিমাত্রিক নাকি দ্বিমাত্রিক? এক্স ওয়াই আর জেড কোঅর্ডিনেট যদি দিয়ে দেয় তাহলে কি আমি 3D কোঅর্ডিনেট দিয়ে দিতেছি না? 3D কোঅর্ডিনেট দিতেছি কার? ইলেকট্রনের আমি 3D কোঅর্ডিনেট মানে ইলেকট্রনের 3D কোঅর্ডিনেট আমি পাবো যদি আমি এই ইকুয়েশনটা সলভ করি। তবে এইটা কি ইলেকট্রনের একদম সুস্পষ্ট লোকেশন আমার বলে দিতে পারবে কোঅর্ডিনেট? না, এটা একটা প্রবাবিলিটি ইকুয়েশন। এটা ইলেকট্রনের প্রবাবিলিটি ইকুয়েশন, মানে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি কোথায় বেশি এটা বলে দিতে পারবে। বাট ডেফিনেটলি ইলেকট্রন কই আছে এটা কিন্তু বলে দিতে পারবে না, ঠিক আছে? এটা কেমনে বলে দিতে পারবে? 3D-তে বলে দিতে পারবে। দেখো ভাইয়া বোর মডেল কিন্তু 2D ছিল, এখন এটা 3D-তে হইছে, মানে শ্রোডিঙ্গারটা 3D-তে বলে দিতে পারছে, ঠিক আছে? সো এই হলো 3D স্পেসে ইলেকট্রনের অবস্থান নির্ণয়, এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট আমরা পাবো। আচ্ছা তাহলে ভাইয়া এইটা যদি সলভ করি, এই ইকুয়েশনটা যদি সলভ করি, তাহলে আমরা এক্স সমান সমান একটা জিনিস পাবো, ওয়াই সমান সমান একটা জিনিস পাবো, জেড সমান সমান একটা জিনিস পাবো না ভাইয়া? বলো তো, বলো। তাহলে আমরা অ্যাকচুয়ালি মানে এক্স এর সাপেক্ষে সাইয়ের একটা মান পাবো, ওয়াই এর সাপেক্ষে সাইয়ের একটা মান পাবো, জেড এর সাপেক্ষে সাইয়ের একটা মান পাবো, নাকি ভাই বলো? তার মানে আমরা এই এখানে সলিউশন কয়টা পাইতেছি বলো তো? মানে সলিউশনের আনসার কয়টা পাইতেছি? তিনটা। তাহলে এই যে তিনটা আনসার পাইতেছি, এই তিনটা আনসারই হইলো ভাইয়া তিনটি কোয়ান্টাম নাম্বার। তাহলে ভাইয়া তিনটি কোয়ান্টাম নাম্বার মানে কোন তিনটা কোয়ান্টাম নাম্বার? ফার্স্ট তিনটা কোয়ান্টাম নাম্বার, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার আর ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। তাহলে ভাইয়া কোশ্চেন আসবে যে নিচের কোন কোয়ান্টাম নাম্বারটি শ্রোডিঙ্গারের ওয়েভ ইকুয়েশন সলভ করে পাওয়া যায় না? অ্যান্সার হলো কি ভাইয়া বলো তো? স্পিন কোয়ান্টাম নাম্বার। স্পিন কোয়ান্টাম নাম্বার শ্রোডিঙ্গারের ওয়েভ ইকুয়েশন সলভ করে পাওয়া যায় না, কিন্তু এই যে তিনটা যে আনসার, এটা তিনটা কোয়ান্টাম নাম্বার পাওয়া যায়, ঠিক আছে? আচ্ছা এখন আমি তোমার আসি একটা একটা করে বলি, ঠিক আছে? দেখো প্রথমে আসো, ইলেকট্রনের মোট শক্তি এই জায়গায় ই দিছে। ই এর আরেকটা নাম আছে, নাম কি জানো? ই এর মান রে আইজেন মান বলে। কি বলে ভাইয়া? আইজেন মান, এটা মনে রাখতে হবে, আইজেন মান। ই কি নির্দেশ করে ভাইয়া? শক্তি স্তর নির্দেশ করে। ভাইয়া খুবই স্বাভাবিক, ইলেকট্রন যেই শক্তি স্তরে থাকবে ওর মোট শক্তি ওই রকম করেসপন্ড করবে। আচ্ছা তারপরে আসো, ই হলো এটা নির্দেশ করে। এরপর আসো ভাইয়া ইলেকট্রনের স্থিতিশক্তিও দিছে, স্থিতিশক্তির রাশিমালাটা এটা আসলে ভুল রাশিমালা দিছে, Z² / 4πε0 হওয়ার কথা, ঠিক আছে? এটা তোমরা ওই যে ইসে জানো, তো এটা ভুল রাশি দিছে বইয়ের ভিতরে, ঠিক আছে? তো স্থিতিশক্তি ভি ধরছে, তুমি জাস্ট ধরে রাখবা স্থিতিশক্তি হলো ভি, Z², এটা দরকার নাই, ঠিক আছে? আচ্ছা এখন আসো ভাইয়া, তারপরে আসো ইলেকট্রনের স্থিতিশক্তি দিছে এইটা। এখন আসো আরেকটা কি, আরেকটা হলো সাই হইলো ভাইয়া দিছে, সাই মানে কি বোঝায় ভাইয়া? তরঙ্গের বিস্তার। তোমরা কি আমার একটা জিনিস বলতে পারবা? তরঙ্গের বিস্তারের স্কোয়ার সমানুপাতিক কি? তরঙ্গের কি হবে এটা? ইন্টেন্সিটির সমানুপাতিক না? তরঙ্গের ইন্টেন্সিটির সমানুপাতিক না আই? তাহলে ভাইয়া যদি সাই হয় তরঙ্গের বিস্তার, তাহলে সাই স্কোয়ার কি হইব? তরঙ্গের তীব্রতা। তরঙ্গের তীব্রতা যেই জায়গায় বেশি থাকবে, ইলেকট্রন তো একটা ওয়েভ, তাহলে ওয়েভের তীব্রতা যেই জায়গায় বেশি থাকবে ওইখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা যেখানে 95%, ওই জায়গাটারে কি বলে? অরবিটাল বলে, ঠিক আছে? তাহলে ভাইয়া তরঙ্গের তীব্রতা যেখানে পাওয়ার যেই জায়গায় বেশি ওই জায়গাটারে আমি কি বলবো? অরবিটাল বলবো। তাহলে সাই স্কোয়ারে কি বলা যায় বলো তো? অরবিটাল নির্দেশ করে না বলা যায়? মানে তরঙ্গের তীব্রতা যেই জায়গায় বেশি ওই জায়গায় সাই স্কোয়ারটা কি নির্দেশ করে বলো তো? অরবিটাল নির্দেশ করে। আমার কথা কি বুঝতে পারছো?
বুঝতে পারছো? সাদ, আহনাফ, আরিফিন, আবরার। সাই হইল বিস্তার, সাই স্কোয়ার হইল তরঙ্গের তীব্রতা বা অরবিটাল, তো কোনটা কি নির্দেশ করে এটা কিন্তু পড়বা, ঠিক আছে? আচ্ছা গেল, এটা নির্দেশ করে, এটারে আইজেন ফাংশনও বলে। কোনটারে বলে? সাই রে বলে আইজেন ফাংশন, আর ই রে বলে আইজেন মান। দুইটার মধ্যে প্যাচ লাগাও না, আইজেন মান আর আইজেন ফাংশন, ঠিক আছে? আচ্ছা এরপর আসো তোমার ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা অরবিটাল নির্দেশ করে। তোমরা কি জানো অরবিটালের নামকরণ কোন বিজ্ঞানী করছে? সমারফিল্ড করছে, বিজ্ঞানী সমারফিল্ড অরবিটালের নামকরণ করছে, ঠিক আছে? আচ্ছা গেল, তারপর আসো এই ইকুয়েশন সলভ করে যেই তিনটি মান পাওয়া যায়, এই তিনটা মান কি ভাইয়া বলো তো? কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে? এই তিনটা কোয়ান্টাম সংখ্যা, মানে এটা সলভ করে যেই আনসারগুলো পাওয়া যাবে এই তিনটা আনসার হলো এই তিনটা কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা আর ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। নেক্সট ক্লাসে ভাই আমরা কোয়ান্টাম সংখ্যা থেকে একদম দ্রাব্যতা পর্যন্ত টাইনা দিব ইনশাল্লাহ, অথবা আমরা বর্ণালী পর্যন্ত টানবো, লেটস সি। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ।